অ্যান্টিবডি আমরা কি করি, বাইরে থেকে নিয়ে আসি, অর্থাৎ রেডিমেড অ্যান্টিবডি আমরা যদি নিয়ে আসি, এটা হচ্ছে একদম বেসিক কনসেপ্ট, আমাদের এটা মাথায় গেঁথে নাও। রেডিমেড অ্যান্টিবডি রপ্তানি করি আমরা, চিন্তা করো যে রেডিমেড অ্যান্টিবডি যদি আমরা রপ্তানি করি, সেটা হচ্ছে আমাদের প্যাসিভ ইমিউনিটি। আর অ্যাক্টিভ ইমিউনাইজেশন হচ্ছে যখন আমরা অ্যান্টিবডি তৈরি করবো। এখন এটাকে আরো কয়েকটা ভাগে ভাগ করা যায়। দেখো যে এটাকে আমরা ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল দুইটা ভাগে ভাগ করতে পারি। প্রথমে যদি চিন্তা করি আমরা অ্যাক্টিভ ইমিউনিটি, এটা দুই রকম হতে পারে, একটা হতে পারে ন্যাচারাল, একটা হতে পারে আর্টিফিশিয়াল। আবার আমাদের যে প্যাসিভ ইমিউনিটি আছে সেটাও দুই রকম হতে পারে, সেটাও অ্যাক্টিভ হতে ন্যাচারাল হতে পারে এবং হচ্ছে এটাও আর্টিফিশিয়াল হতে পারে। সো এই ব্যাপারগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি যে কিভাবে ন্যাচারাল হয়, কিভাবে আর্টিফিশিয়াল। দেখো প্রথমেই আমরা জানি যে অ্যাক্টিভ ইমিউনিটি মানে হচ্ছে আমার বডি কি করবে, অ্যান্টিবডি তৈরি করবে, তাই আমার দেহ নিজে থেকে অ্যান্টিবডি তৈরি করবে। এখন ন্যাচারালি কিভাবে আমার বডি অ্যান্টিবডি তৈরি করবে, এখানে ন্যাচারাল বলতে আমরা কি বোঝাচ্ছি? ধরো তোমার কোনো একজন বন্ধু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলো, ধরো সিক রুমে বা স্টুডেন্ট কেবিনে কেউ একজন ভর্তি, তোমার ব্যাচমেট। ওকে, তো আমরা এছাড়া তো আমরা সবসময় হসপিটালের পরিবেশে থাকি, যখন আমাদের ওয়ার্ড থাকে বা হচ্ছে যে কোনো প্রয়োজনে আমাদের হসপিটালের আশেপাশে থাকতে হয়, আমাদের এই পরিবেশে থাকতে হয়। তো স্বাভাবিকভাবেই হাসপাতালের পরিবেশের আমার মনে হয় যে জীবাণুগুলো একটু বেশি থাকে, কারণ এখানে রোগের বসবাস, রোগীদের বসবাস। তো হাসপাতালের পরিবেশে জীবাণু একটু বেশি থাকে হয়তো বাতাসে। তো ধরো তুমি যখন ওয়ার্ডে ক্লাস করতেছো, তখন কোনো একটা জীবাণু তোমার দেহের মধ্যে ঢুকে যাচ্ছে। ওকে, ওকে, তো এই যে জীবাণুটা ঢুকে যাচ্ছে তোমার দেহের মধ্যে, এটা কিন্তু তুমি তাকে ডেকে আনছো না বা তাকে তুমি দাওয়াত দিয়ে আনছো না, সে ন্যাচারালি ঢুকে যাচ্ছে। তো যখন ন্যাচারালি একটা অ্যান্টিজেন তোমার দেহে প্রবেশ করলো এবং তার বিরুদ্ধে তোমার দেহ কি করবে, তার বিরুদ্ধে তোমার দেহ অ্যান্টিবডি তৈরি করবে। এই যে অ্যান্টিবডি তৈরি করলো, এটাকে আমরা বলি হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। এটা হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। এই অ্যান্টিবডিটা কিভাবে তৈরি হয়েছে, এই অ্যান্টিজেনের এগেনস্টে এই অ্যান্টিজেনটা কিভাবে আসছে, ন্যাচারালি আসছে। ওকে, সো এটা হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। এখন আর্টিফিশিয়াল কিভাবে হতে পারে, এই জায়গাতে আসে আমাদের ভ্যাকসিনেশন, এখানে আসে আমাদের ভ্যাকসিনেশনের কথাবার্তা। সো ভ্যাকসিনেশনে আমরা যেটা করি, আমরা হচ্ছে আর্টিফিশিয়ালি একটা ভাইরাস বা একটা ব্যাকটেরিয়া আমরা হচ্ছে আমাদের বডিতে কি করি, ঢুকিয়ে ফেলি। ওটা হচ্ছে ওটাকে হয়তো আমরা ইনএক্টিভেট করি বা হচ্ছে ওটাকে আমরা কিল্ড ভ্যাকসিন হিসেবে আমরা ওটা আমাদের দেহে ঢুকাই। তো আর্টিফিশিয়াল আমরা কি করি, একটা অ্যান্টিজেন আমার দেহে যখন ঢুকাচ্ছি, তখন আমার বডি কি করতেছে, ওই অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করতেছে। এই যে আমার বডি অ্যান্টিবডি তৈরি করতেছে, কার এগেনস্টে, অ্যান্টিজেনের এগেনস্টে। সেই অ্যান্টিজেন কিভাবে আসছে, আর্টিফিশিয়ালি আসছে। এই জন্য আমরা এটাকে বলবো আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। তাহলে ভ্যাকসিনেশন যেটা আমরা আজকে পড়বো, সেই ভ্যাকসিনেশনটা হচ্ছে আসলে কি, আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। ওকে, এরপর আসি প্যাসিভ ইমিউনিটি। তো প্যাসিভ ইমিউনিটি আগেই বলেছি যে প্যাসিভ ইমিউনিটি হচ্ছে কি, মানে আমরা রেডিমেড অ্যান্টিবডি পাবো, রেডিমেড অ্যান্টিবডি আমাদের দেহে আমরা নিয়ে আসবো, রপ্তানি করবো। এখন ন্যাচারালি আমরা কিভাবে রেডিমেড অ্যান্টিবডি পেয়ে যাই, ন্যাচারালি রেডিমেড অ্যান্টিবডি আমরা কিভাবে পাই? তোমরা যদি চিন্তা করো, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, আমরা যখন কি ছিলাম, ফিটাস ছিলাম, মায়ের গর্ভে ছিলাম, তখন অমরা ভেদ করে, প্লাসেন্টা ক্রস করে একটা অ্যান্টিবডি আমাদের দেহে আসতে পারে। সেই অ্যান্টিবডিটা হচ্ছে আইজিজি। সেই অ্যান্টিবডিটা হচ্ছে আইজিজি। আইজিজি বা ইমিউনোগ্লোবুলিন জি যেটা, সেটা কিন্তু আমরা মায়ের দেহ থেকে পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি, যে আমরা রেডিমেড অ্যান্টিবডি মায়ের কাছ থেকে পেয়েছি। আর আর্টিফিশিয়ালি কিভাবে, আর্টিফিশিয়ালি হচ্ছে ওই যে ধরো যে যদি কাউকে ইমিউনোগ্লোবুলিন দেহের ভিতরে আর্টিফিশিয়ালি ঢুকানো হয়, যেমন হচ্ছে রেবিস ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয়, তারপর ধরো হচ্ছে অ্যান্টিসেরা যেগুলো আছে, অ্যান্টিসেরা, এইগুলো যে দেওয়া হয়, এগুলো হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি। ওকে, তাহলে আমরা একটু ইমিউনাইজেশন নিয়ে কথা বললাম, যে অ্যাক্টিভ ইমিউনাইজেশন কাকে বলে, প্যাসিভ ইমিউনাইজেশন কাকে বলে, সেখানে আরো কিছু সাবটাইপ আছে, সেটা আমরা দেখলাম। আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। কারো যদি কোনো ডাউট থাকে তাহলে বলতে পারো, আমি আবার রিপিট করবো ইনশাল্লাহ, কেউ যদি কোনো কিছু না বুঝে থাকো। যদি একটু বুঝে থাকো, আমরা আবার একটু অ্যাক্টিভ আর প্যাসিভ নিয়ে একটু ডিটেলসে কথা বলবো।
অ্যাক্টিভ ইমিউনিটির সংজ্ঞাটা যদি আমরা দেখতে চাই, বইয়ের সংজ্ঞা আমরা এতক্ষণ যেটা পড়েছি সেটা হচ্ছে কনসেপচুয়াল পড়াশোনা। এখন যদি একদম থিওরিটিক্যাল পড়াশোনায় আসি, দেখো যে অ্যাক্টিভ ইমিউনাইজেশন ইজ দ্য প্রসেস অফ স্টিমুলেটিং দ্য বডি টু প্রডিউস অ্যান্টিবডি অ্যান্ড আদার ইমিউন রেসপন্সেস থ্রু অ্যাডমিনিস্ট্রেশন অফ ভ্যাকসিন ও টক্সিন। সো অ্যাক্টিভ ইমিউনাইজেশন হচ্ছে আমরা কোনো একটা ভ্যাকসিন অথবা কোনো একটা অ্যান্টিজেন দেহের ভিতরে প্রবেশ করাবো ন্যাচারালি ও আর্টিফিশিয়ালি, তখন কি হবে, আমার বডি অ্যান্টিবডি প্রডিউস করবে। বডি টু প্রডিউস অ্যান্টিবডি, এই কথাটা হচ্ছে মেইন, ঠিক আছে? বডি টু প্রডিউস অ্যান্টিবডি, আমরা বডিকে স্টিমুলেশন দিচ্ছি যাতে অ্যান্টিবডি প্রডিউস করে। এটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি, আমরা বুঝলাম। আর প্যাসিভ ইমিউনিটিটা হচ্ছে যে যখন হচ্ছে আমার বডি কি করবে, নিজে থেকে বডিকে আমরা অ্যান্টিবডি সাপ্লাই দেবো। আচ্ছা, এখন এই ছবিটা যদি খেয়াল করো, দেখো যে এই যে লাল গ্রাফটা, আমরা এখানে একটা গ্রাফ চিন্তা করেছি, এদিকে আমরা এক্স এক্সিসে টাইম রেখেছি এবং ওয়াই এক্সিসে অ্যান্টিবডি কনসেন্ট্রেশনটা হিসাব করছি। তো অ্যান্টিবডি কনসেন্ট্রেশন মানে বডিতে অ্যান্টিবডি তৈরি হইতে কতক্ষণ সময় লাগছে সেটা আমরা একটা গ্রাফের মধ্যে দেখার চেষ্টা করছি। তো দেখো যে যখন আমরা এটা হচ্ছে আমাদের লাল দাগটা, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ইমিউনাইজেশন, অর্থাৎ আমরা এখানে অ্যান্টিজেন দেই, দেওয়ার পরে আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হয়। আর এটা হচ্ছে আমাদের প্যাসিভ ইমিউনাইজেশন, যে আমরা অলরেডি অ্যান্টিবডি দিয়ে দিচ্ছি আগে থেকে। সো এই জন্য এখানে অ্যান্টিবডির কনসেন্ট্রেশনটা অনেক বেশি, ঠিক আছে? যখনই আমরা দিচ্ছি তখনই এটা অ্যান্টিবডি কনসেন্ট্রেশনটা অনেক বেশি, তারপরে সেটা আস্তে 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 কমে যায়। আর আমরা যখন অ্যাক্টিভ ইমিউনিটি চিন্তা করি, তখন এই দেখো যে আস্তে আস্তে এটা হচ্ছে গ্রাজুয়ালি অ্যান্টিবডি কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে বাড়ে। যখন আমরা ইনিশিয়াল ইনজেকশন দেই, তারপর যখন বুস্টার ডোজ দেই, তারপর যখন টাইম যায়, টাইমের সাথে সাথে এই অ্যান্টিবডি কনসেন্ট্রেশনটা বাড়তে থাকে এবং এখান থেকে আমরা একটা লাইফ লং ইমিউনিটি পাই। মানে মোস্ট অফ দ্য কেসেস আমরা একটা লাইফ লং ইমিউনিটি পাই। এখানে একটা মজার বিষয় আছে, মজার বিষয়টা হচ্ছে মেমোরি সেল। একটা মেমোরি সেলের কথা তোমরা জানো যে আমাদের বডিতে কিছু মেমোরি সেল তৈরি হয় যখন আমরা কোনো একটা অ্যান্টিজেনকে এনকাউন্টার করি, তখনই বডিতে কিছু মেমোরি সেল তৈরি হয়। সেটা বি সেল থেকে হইতে পারে বা হচ্ছে টি সেল থেকে হইতে পারে। ওকে, তো মেমোরি সেল মানে কি, এরা হচ্ছে ছবি তুলতে পারে এবং স্মৃতি ধরে রাখতে পারে। যখনই কোনো একটা অ্যান্টিজেন আমার দেহে আসতেছে, সেটার বিরুদ্ধে আমার অ্যান্টিবডি তৈরি হচ্ছে এবং এই মেমোরি সেলও তৈরি হয়। মেমোরি সেলের কাজ কি? মেমোরি সেলের কাজ হচ্ছে এই অ্যান্টিজেনটাকে ছবি তুলে রাখা এবং তাকে বলে দেয়া যে তুমি আজকে আসছো, তোমাকে মারছি, তুমি যদি আবার আসো তাহলে তোমাকে আবার মারবো এবং সেটা আরো দ্রুত ভাবে মারবো, তোমাকে আরো দ্রুত মারবো, আমার এত সময় লাগবে না, যে অ্যান্টিবডি তৈরি করতে আমার এত সময় লাগবে না, তখন আমার অ্যান্টিবডি রেডিমেড থাকবে। এই যে কথাটা যে এখন সময় লাগতেছে, পরে সময় লাগবে না, এই কথাটার মধ্যে থেকে আমরা আরো একটা কনসেপ্ট এখান থেকে বের করে আনতে পারি, সেটা হচ্ছে রেসপন্স। ওকে, যে আমার বডি কিভাবে রেসপন্স করতেছে একটা অ্যান্টিজেনের এগেনস্টে। এই যে বললাম যে প্রথমবার অল্প বেশি সময় লাগে রেসপন্স করতে, পরের বার এত সময় লাগবে না। এই যে দুটো ব্যাপার, এখান থেকে দুটো কথা আছে, একটা হচ্ছে প্রাইমারি রেসপন্স, একটা হচ্ছে সেকেন্ডারি রেসপন্স। একটা হচ্ছে প্রাইমারি রেসপন্স আর একটা হচ্ছে সেকেন্ডারি রেসপন্স। তো আমরা এখন দেখবো যে ইমিউনিটিটা কিভাবে অবটেইন করতে হয়, ইমিউনিটি কিভাবে অবটেইন করতে হয়। ওকে, আচ্ছা, মেমোরি সেলের বিষয়টা আবার বললে ভালো হতো। ওকে, আমি বলতেছি। মেমোরি সেলের ব্যাপারটা হচ্ছে যে প্রথমে যেটা বলেছিলাম যে অ্যান্টিবডি তৈরি করে আমরা কোনো একটা অ্যান্টিজেনকে মারি, আবার হচ্ছে কিছু সেল কাজ করে অ্যান্টিবডি অ্যান্টিজেনকে মারার জন্য। তো বি সেল থেকে আমরা জানি, বি সেল থেকে আসে অ্যান্টিবডি। তোমরা নিশ্চয়ই জানো যে বি সেল থেকে অ্যান্টিবডি তৈরি হয়। বি সেলটা যখন প্লাজমা সেলে কি হয়, রূপান্তরিত হয়, সেই প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি তৈরি হয়। তোমরা এগুলো আশা করছি এই বেসিক কনসেপ্টটা আছে তোমাদের, যে অ্যান্টিবডি তৈরি হয় আসলে বি সেল থেকে। আমাদের যে বি লিম্ফোসাইট আছে, বি সেল বলতে এখানে বি লিম্ফোসাইট বোঝাচ্ছি, হোয়াইট ব্লাড সেল যে বি লিম্ফোসাইট, সেই বি লিম্ফোসাইট থেকে অ্যান্টিবডি তৈরি হয়। আর এই টি লিম্ফোসাইট যেটা আছে টি সেল, সেই টি সেল থেকে আমরা পাই হচ্ছে সাইটোটক্সিক টি সেল, তারপর হচ্ছে ন্যাচারাল কিলার সেল, তারপর হচ্ছে হেল্পার টি সেল, এই জিনিসগুলো পাই। সাইটোটক্সিক টি সেল হচ্ছে ভাইরাসের এগেনস্টে কাজ করে, আর অ্যান্টিবডি হচ্ছে মেইনলি ব্যাকটেরিয়া এগেনস্টে কাজ করে। ওকে, এই বি সেল থেকেও কিছু মেমোরি সেল তৈরি হয়, টি সেল থেকেও কিছু মেমোরি সেল তৈরি হয়। ওকে, এই মেমোরি সেলগুলোর কাজ হচ্ছে, এগুলো স্পেশালাইজড সেল, বি সেল থেকেও তৈরি হয়, টি সেল থেকেও তৈরি হয়। তো এই মেমোরি সেলগুলোর কাজ হচ্ছে এরা চিনে রাখে, ঠিক আছে? এরা অ্যান্টিজেনকে চিনে রাখে, বা সহজভাবে বোঝার জন্য বলতে পারো ছবি তুলে রাখে। যখনই একটা অ্যান্টিজেন আমার বডিতে প্রবেশ করছে, তখন আইদার বি সেল অ্যান্টিবডি তৈরি করে এটাকে মারতেছে, অথবা টি সেল হচ্ছে সেলুলার অ্যাক্টিভিটির মাধ্যমে এটাকে মারতেছে। যেভাবেই মারুক না কেন, আমাদের মেমোরি সেল কি করতেছে, ওটা একটা ছবি তুলে রাখতেছে, যে নেক্সট টাইম যখন আবার এই অ্যান্টিজেনটা আমার দেহে আসবে, তখন এটাকে আবার খুব দ্রুততার সাথে মারা হবে, এত সময় লাগবে না। সময়টা কেন লাগবে সেটা আমরা একটু পরে দেখবো, যে প্রথমবার কেন সময় লাগে মারতে, দ্বিতীয়বার কেন সময় লাগে না। অলরেডি তোমরা হয়তো এই গ্রাফ থেকে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা।
তাও আমরা এটা নিয়ে একটু পরে আবার কথা বলবো, যে প্রথমবার মারতে একটু সময় লাগে। সেনাবাহিনী তৈরি করতে ওই যে শত্রুটা আসছে তাকে চিনে তার বিরুদ্ধে কিভাবে কি স্ট্র্যাটেজি সেট করতে হবে, কিরকম সেনাবাহিনী লাগবে, তার জন্য কি তীরন্দাজ লাগবে নাকি হচ্ছে কি বলে ঘোড়সওয়ার লাগবে নাকি হচ্ছে হস্তি বাহিনী লাগবে, ওইভাবে চিন্তা করে করে ওটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা সেনাবাহিনী তৈরি করতে প্রথমবার একটু সময় লাগে। কিন্তু দ্বিতীয়বার তো আর সময় লাগবে না, কারণ অলরেডি তৈরি করা আছে এবং আমার ছবি তোলা আছে। যখনই আমি দেখবো এবং ছবি মিলাবো, আচ্ছা তুমি তো ওইটা, তুমি যে আসছিলা, তোমার জন্য তো আমার এই সেনাবাহিনী তৈরি করা আছে, এখন যাও, তোমার উপর ডিরেক্টলি অ্যাটাক হবে, খুব ফাস্ট অ্যাটাক হবে। এই হচ্ছে মেমোরি সেলের ব্যাপার। ওকে, তো এই রেসপন্সটা আমরা দেখি একটু, যে প্রাইমারি রেসপন্স এবং সেকেন্ডারি রেসপন্স। তো প্রাইমারি রেসপন্স বলতে আমরা বোঝাচ্ছি যখন কোনো একটা অ্যান্টিজেন ফার্স্ট টাইম আমাদের বডিতে এক্সপোজড হয়, ফার্স্ট টাইম এক্সপোজার, মনে রাখবা, ফার্স্ট টাইম এক্সপোজার মানে হচ্ছে প্রাইমারি রেসপন্স। আর সেকেন্ডারি রেসপন্স হচ্ছে এর পরে যদি আবার আসে, ফার্স্ট টাইমের পরে সেকেন্ড টাইম হতে পারে, থার্ড টাইম হতে পারে, মানে আদার দেন ফার্স্ট টাইম, প্রথমবার না, এটা হচ্ছে একবার চলে আসছে অলরেডি। এই ফার্স্ট টাইম এক্সপোজার হচ্ছে প্রাইমারি রেসপন্স। তো দেখো এখানে আমরা প্রাইমারি রেসপন্স দেখাচ্ছি যখন হচ্ছে অ্যান্টিজেনটা প্রবেশ করে আমার বডিতে, অ্যান্টিজেনটা যখন আমার বডিতে প্রবেশ করছে তখন তার এগেনস্টে তো অ্যান্টিবডি তৈরি করতে হবে। সেই অ্যান্টিবডি তৈরি করতে আমাদের মোটামুটি 3 থেকে 10 দিন সময় লাগে। 3 থেকে 10 দিন সময় লাগে আমার স্ট্র্যাটেজি সেট করে, আমার এটা এগেনস্টে কোন ধরনের সেনাবাহিনী আমার লাগবে সেই সেনাবাহিনী তৈরি করতে আমার 3 থেকে 10 দিন সময় লাগে। তো যখন আমি বুঝে যাই যে আমার এই ধরনের সেনাবাহিনী লাগবে, তখন আমাদের অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। ঠিক আছে, এই অ্যান্টিবডিটার নাম কি? প্রথম কোন অ্যান্টিবডি আমার বডিতে তৈরি হয় যে কোনো একটা অ্যান্টিজেনের এগেনস্ট, অর্থাৎ প্রাইমারি রেসপন্সে আমরা কোন অ্যান্টিবডি পাবো। এখানে মনে রাখো যে যখন তুমি আঘাত পাও বা কোনো কারণে কষ্ট পাও বা হচ্ছে ব্যথা পাও, তখন আমরা কার নাম প্রথমে নেই বা কাকে ডাকি? নিশ্চয়ই আমাদের মাকে ডাকি, যে মানে মায়ের কাছে আমরা বলি বা মায়ের কথা বলি যে ইস ব্যথা পাইছি মা গো, বা ও মা গো, এরকম বলি, মানে মায়ের কথাটা আসে। তো মা মানে হচ্ছে এম। সেখান থেকে আমরা মনে রাখতে পারি যে প্রাইমারি ইমিউন রেসপন্সে যে অ্যান্টিবডিটা আমরা পাবো সেটা হচ্ছে আইজিএম। আইজিএম অ্যান্টিবডি প্রথমবার তৈরি হবে তোমার বডিতে কোনো একটা অ্যান্টিজেনের এগেনস্টে, এবং এটাকেই বলা হয় প্রাইমারি ইমিউন রেসপন্স। এই আইজিএম তৈরি হইতে কত সময় লাগবে? মোটামুটি 3 থেকে 10 দিন সময় লাগবে। 3 থেকে 10 দিন সময় লাগার পরে যখন আইজিএম তৈরি হয়ে যাবে, সেই আইজিএমটা তখন তার কনসেন্ট্রেশন বাড়া শুরু হবে। দেখো যে এই যে সবুজ কালার গ্রাফটা দেখতে পাচ্ছ, এদিকে কিন্তু বাড়তেছে, না? এই যে এই কনসেন্ট্রেশনটা বাড়তেছে, তাহলে এই যে বাড়তেছে যে জায়গাটাকে, এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফেজ। বাড়ার যে জায়গাটা, এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফেজ, মানে যখন হচ্ছে অ্যান্টিবডির কনসেন্ট্রেশন আমাদের বডিতে বাড়তেছে। ওকে, বাড়তে 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 একটা টাইমে গিয়ে সেটা স্টেডি হয়ে গেল। দেখো যে একটা টাইমে গিয়ে এটা স্টেডি হয়ে যায়। এই স্টেডি হওয়ার সময় কতটুকু? 2 থেকে 3 দিন সময় লাগে। মানে অ্যান্টিবডি তৈরি হওয়ার পর 2 থেকে 3 দিন সময় লাগে একটা স্টেডি স্টেট আসতে। তাহলে এই যে পিক যেটা, এটাকে বলা হয় স্টেডি স্টেট। এটাকে বলা হয় স্টেডি স্টেট, স্টেডি ফেজ। আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম? 3 থেকে 10 দিন সময় লাগলো অ্যান্টিবডি তৈরি হইতে। তারপর যখন অ্যান্টিবডি তৈরি হইলো, সেই অ্যান্টিবডিটা এখন সংখ্যা বাড়াচ্ছে এক্সপোনেনশিয়াল ফেজে। তারপরে একটা টাইমে গিয়ে এটা স্টেডি হয়ে যায়, একটা স্থির একটা পিক লেভেলে চলে আসে, এটাকে আমরা বলি স্টেডি ফেজ, আইজিএম। ওকে, এরপরে দেখো এটা আবার আস্তে আস্তে কমা শুরু হয়, এবং এটাকে বলা হয় ডিক্লাইনিং ফেজ বা ডিক্লাইন ফেজ। এটাকে বলা হয় ডিক্লাইনিং ফেজ। এখন অ্যান্টিবডির ফেজটা আস্তে আস্তে অ্যান্টিবডি কনসেন্ট্রেশনটা কমে যাচ্ছে। ওকে, প্রাইমারি রেসপন্স থেকে আস্তে আস্তে অ্যান্টিবডি কমে যাচ্ছে। ঠিক আছে, এবং দেখো যে এই যে সময় লাগছে অ্যান্টিবডি তৈরি হতে, তারপর হচ্ছে এটা পিকে যাইতে বেশ মোটামুটি সময় লাগছে, অনেক ভালো সময় লাগছে। এটা হচ্ছে আমাদের প্রাইমারি ইমিউন রেসপন্স। এটুকু পর্যন্ত তোমরা কি বুঝতে পারছো? আমাকে একটু বলো তো দেখি, কারো কোনো কোয়েশ্চেন আছে? একটু চ্যাট বক্সে বলতে পারো যে কারো কোনো সমস্যা আছে কিনা বা বুঝতে পারছি কিনা। আমি কোনো মেসেজ ডিক্লাইনিং ফেজটা কতদিন হয়? আচ্ছা, ডিক্লাইনিং ফেজটা এটা হচ্ছে 7 থেকে 10 দিন এরকম লাগতে পারে, 1 সপ্তাহ থেকে 10 দিন এরকম টাইমের মধ্যে ডিক্লাইন হতে থাকে। ওকে, আশা করি আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে, এরপরে আসলে আমরা সেকেন্ড এক্সপোজার যদি হয়, সেকেন্ড টাইম যদি এক্সপোজার হয় এই অ্যান্টিজেনের এগেইনস্টে, তখন কি অবস্থা হয় আমরা দেখি চলো। তখন আমরা যে অ্যান্টিবডিটা পাবো, আমি এগুলো মুছে দিই, এগুলো আমাদের আর লাগতেছে না, এগুলো আমি মুছে দিচ্ছি। ওকে,
এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি ইমিউন রেসপন্স। দেখো যে এখানে কি বলছে, রেসপন্স ইজ ফাস্টার, রেসপন্স ইজ ফাস্টার, এবং এখানে যে অ্যান্টিবডিটা আমরা পাবো সেটা হবে আইজিজি, এটা হবে আইজিজি। এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমাকে প্রফেসর ভাইভাতে জিজ্ঞেস করছিল যে আমরা প্রাইমারি রেসপন্সে কোন অ্যান্টিবডি পাবো, সেকেন্ডারি রেসপন্সে কোন অ্যান্টিবডি পাবো। আমার কমিউনিটি মেডিসিন প্রফেসর ভাইভাতে আমাকে এটা জিজ্ঞেস করছিল। তো খুব ভালো করে খেয়াল রাখবা, প্রাইমারি ইমিউন রেসপন্সে আমরা পাবো আইজিএম, আর সেকেন্ডারি ইমিউন রেসপন্সে পাবো আইজিজি, আইজিজিটা পাবো। এবং এখানে রেসপন্সটা অনেক ফাস্টার হবে। দেখো যে অ্যান্টিবডি কনসেন্ট্রেশন বাড়তে খুব বেশি সময় লাগবে না, দ্রুত হচ্ছে অ্যান্টিবডি কনসেন্ট্রেশন অনেক বেড়ে যাবে। রেসপন্স ইজ লার্জার, মানে এখানে রেসপন্সটাও বেশি হবে এবং হচ্ছে ফাস্ট হবে, এবং হচ্ছে ফাস্ট হবে। আচ্ছা, একজন বলেছে তিনটা ফেজের সামারি একটু বলতে। এটা হচ্ছে যখন অ্যান্টিবডি কনসেন্ট্রেশন বাড়তেছে, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফেজ। যখন গিয়ে এটা একটা পিক লেভেলে গিয়ে এটা স্থির হয়ে যাচ্ছে, এটা হচ্ছে স্টেডি ফেজ। আবার যখন কমে যাচ্ছে তখন এটা হচ্ছে ডিক্লাইনিং ফেজ। আই হোপ এখন ক্লিয়ার হয়েছে। আর সেকেন্ডারি ইমিউন রেসপন্সও সেম, যখনই একটা অ্যান্টিজেন আসবে সেকেন্ড টাইম বা থার্ড টাইম, তখন সাথে সাথেই অ্যান্টিবডি কনসেন্ট্রেশন অনেক বেড়ে যাবে, অনেক ফাস্ট হবে, এক্সপোনেনশিয়াল ফেজটা অনেক ফাস্ট হবে এবং অনেক বড় হবে কার্ভটা। সেটাও একটা পিক লেভেলে যাবে, তারপর আস্তে আস্তে গিয়ে এটা কমে যাবে। এটা ডিক্লাইন ফেজে চলে আসবে। যখন অ্যান্টিজেনটাকে মারা হয়ে যাবে তখন এটা আস্তে আস্তে আবার নর্মাল চলে আসবে বা ডিক্লাইন করে যাবে। ওকে, এইভাবে হচ্ছে আমরা ইমিউনিটি অবটেইন করি, বা এইভাবে হচ্ছে আমরা ইমিউনিটি আমাদের বডিতে ইমিউন সিস্টেমটা কাজ করে। ওকে ভাইয়া, হ্যাঁ বলো। কেউ যদি কোভিডে আক্রান্ত হয়, তো কোভিডে আক্রান্ত হওয়ার কয়েক মাস পরে যদি ভ্যাকসিন নেয়, তাহলে ফার্স্টে কোভিড আক্রান্ত হচ্ছে কি প্রাইমারি রেসপন্স, আর দেন ভ্যাকসিন নেওয়াটা কি সেকেন্ডারি রেসপন্স হবে? যখন প্রথমবার আমার বডিতে করোনা ভাইরাস অ্যাটাক করেছে, তখন এটার এগেনস্টে নিশ্চয়ই আমার বডি অ্যান্টি ইমিউনিটি তৈরি করার চেষ্টা করেছে, এবং যখন সে ভ্যাকসিন নেবে এটা হ্যাঁ সেকেন্ডারি রেসপন্স হবে বলা যায়। হ্যাঁ, একটা ইউনিট আর একটা অ্যাকোয়ার্ড না ভাই? তোমার কথাটা অনেক আস্তে আসতেছে না, শুনতে পাচ্ছি না। একটু জোরে একটা বলো। ইনেট আর একটা অ্যাকোয়ার্ড না ভাই? দেখুন। হ্যাঁ, ইনেট ইমিউনিটি একটা অ্যাকোয়ার্ড ইমিউনিটি, রাইট। ওইটা একদম প্রথমে যেটা বলেছিলাম যে আমাদের জন্মের পর থেকে আমরা যে ইমিউন সিস্টেমটা পেয়ে যাই অলরেডি আগে থেকেই, ডিফল্ট যেগুলা, সেটা হচ্ছে ইনেট ইমিউনিটি। যেমন এখানের মধ্যে আমাদের কেমিক্যাল ব্যারিয়ার, ফিজিক্যাল ব্যারিয়ার যেগুলো আছে, যেমন আমাদের স্কিন হচ্ছে একটা ইমিউনিটির পার্ট হিসেবে কাজ করে, এটা হচ্ছে একটা ইনেট ইমিউনিটি। তারপর ধরো আমাদের স্যালাইভা, আমাদের যে টিয়ার, চোখের পানি, তারপর আহ আমাদের স্যালাইভা বলো, এগুলোর মধ্যে যে অ্যান্টিব্যাকটেরিয়াল সাবস্টেন্স গুলো থাকে, এগুলো হচ্ছে আমাদের ইনেট ইমিউনিটি। আমাদের এইচসিএল, স্টমাকের যে এইচসিএল আছে, সেটা একটা ইনেট ইমিউনিটির পার্ট। আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি হচ্ছে এই যে এটা আমরা যে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে বা হচ্ছে কোনো একটা অ্যান্টিজেন আমাদের বডিতে প্রথমবার প্রবেশ করলো, তখন আমরা এটার বিরুদ্ধে ইমিউনিটি তৈরি করতেছি, এটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ঠিক আছে, আমি আর কি ওই টার্মে যাই নাই, কারণ ওই টার্ম গুলো তোমরা পড়বা পড়ে, আমি হচ্ছে শুধু টার্ম ছাড়াই, নাম ছাড়াই হচ্ছে বোঝানোর চেষ্টা করেছি। আচ্ছা, আমরা আজকে চলে আসি ভ্যাকসিন। আমরা ভ্যাকসিনেশনটা কোন ধরনের ইমিউনিটি পড়েছি, আমরা বুঝেছি ভ্যাকসিনেশন দিলে আসলে কি হয়। এখন ভ্যাকসিন জিনিসটা কি আসলে, দেখো যে ভ্যাকসিন ইজ এ ইমিউনোবায়োলজিক্যাল সাবস্টেন্স ডিজাইন টু প্রডিউস স্পেসিফিক প্রোটেকশন এগেনস্ট এ গিভেন ডিজিজ। তো এটা এমন একটা সাবস্টেন্স যেটা আমাদেরকে একটা ডিজিজের এগেনস্টে প্রোটেকশন তৈরি করতে হেল্প করে বা প্রডিউস করে। এই ভ্যাকসিন, এখানে একটা গরুর ছবি তোমরা দেখতে পাচ্ছ। ভ্যাকসিন কথাটা আসলে ভ্যাক্সি শব্দটা কাউ থেকে আসছে। প্রথম দিকে বভিন যে অ্যানিমেল গুলো আছে, বভিন অ্যানিমেল, কাউ এরকম, ওদের ওদের থেকে আমরা আসলে ভ্যাকসিন পাইতাম, বা হচ্ছে ওদের থেকে আমরা হচ্ছে অ্যান্টিসিরা যেগুলো বলো, ঘোড়া থেকে পাওয়া যায় অ্যান্টিভেনম, এগুলো আমরা পাইতাম। তো এই জন্য ভ্যাকসিন কথাটা ল্যাটিন অথবা গ্রিক আমার ঠিক মনে নেই, এখানে ভ্যাকসি দিয়ে আসলে গরু বুঝায়, এখান থেকে ভ্যাকসিন কথাটা আসছে। আমরা যদি সামনে যাই, ভ্যাকসিনের অনেকগুলো টাইপ আছে। আমরা মেইনলি যদি বলা হয় যে ভ্যাকসিন কয় প্রকার, তাহলে আমরা এই চারটা টাইপের কথা বলবো। খুব ভালো করে খেয়াল করবো, চারটা টাইপের আমরা কথা বলবো, চার ধরনের ভ্যাকসিন আমরা বলবো। একটা হচ্ছে লাইভ ভ্যাকসিন, তারপর হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড অর কিল্ড ভ্যাকসিন, তারপর বলবো সাব ইউনিট ভ্যাকসিন, এবং বলবো কনজুগেটেড ভ্যাকসিন। এই চারটা টাইপ হচ্ছে আমরা প্রাথমিকভাবে বলবো। তারপর যদি বলা হয় যে আর কি কি টাইপ আছে, তখন সাব ইউনিট ভ্যাকসিনের মধ্যে আমরা আরো কিছু টাইপের কথা বলতে পারি। যেমন বলতে পারি আমরা টক্সয়েডের কথা, আমরা বলতে পারি প্রোটিন ভ্যাকসিনের কথা, তারপর রিকম্বিনেন্ট প্রোটিন ভ্যাকসিন, তারপর পলিস্যাকারাইড বেসড ভ্যাকসিন। এগুলো হচ্ছে কি সাব ইউনিটের সাব টাইপ, সাব ইউনিটের মধ্যে কিছু টাইপ আছে। ওকে, তো আমরা মেইনলি প্রথমে যদি বলে যে ভ্যাকসিন কয় প্রকার, তাহলে আমরা বলবো চার প্রকার: লাইভ ভ্যাকসিন, ইনঅ্যাক্টিভেটেড অর কিল ভ্যাকসিন, সাব ইউনিট ভ্যাকসিন এবং কনজুগেটেড ভ্যাকসিন। এগুলো সম্পর্কে আমরা ডিটেইলস পড়বো। চলো
দুই রকম পাত্রের মধ্যে থাকতে পারে। এই দুইটা জিনিসের নাম কি তোমাদের আলাদাভাবে তোমরা জানো? এটা কি বলে আর এটাকে কি বলে তুমি কি জানো? একটু বলতে দেখে একটু বলতে পারবা? বুঝি নাই, ভাইয়ের কিছু কথা বলছো? কেটে কেটে আসছে ভাই। আচ্ছা, যদি বলতে না চান। আচ্ছা, কথা কেটে আসছে। আচ্ছা, আমি আবার বলি। আমি বলতে চাচ্ছিলাম যে ভ্যাকসিন তোমরা দেখবা যে এরকম পাত্র থেকেও দেওয়া হয়, এটা যদি আমরা 1 নাম্বার দিই, আবার দেখবা যে এখান থেকে দেওয়া হয়, এটা যদি 2 নাম্বার দিই। তোমরা কি এই 1 নাম্বার এটার নাম কি আর 2 নাম্বারটার নাম কি এটা বলতে পারবা? এটা কিন্তু ধরে প্রফের ভাইবাতে সামনে রাখা থাকে, তখন বলা হয় যে এটা কি বলতো, এই দুটা কি, এই দুটার মধ্যে মানে পার্থক্য কি বা নাম দুটা কি আলাদা? দুটো কিন্তু আলাদা নাম আছে। 1 নাম্বার যেটা, এটাকে বলা হয় ভায়াল, আর 2 নাম্বারটাকে বলা হয় অ্যাম্পুলা বা অ্যাম্পুল। অ্যাম্পুল আর এটা হচ্ছে ভায়াল। জানি না আমি স্পেলিং গুলো ঠিক আছে কিনা। তো এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে। এটাকে বলা হয় ভায়াল, এটাকে বলা হয় অ্যাম্পুল। এটা হচ্ছে, এটা দিয়ে হচ্ছে সিরিঞ্জটা ঢুকিয়ে এখান থেকে ভ্যাকসিনটা নেওয়া হয়। আর এটা হচ্ছে, এটা মাথাটা ভেঙে ফেলতে হয়, এখানে ভেঙে ফেলতে হয়, ভেঙে তারপরে এখান থেকে নেওয়া হয়। নিশ্চয়ই তোমরা দেখছো এগুলা। এটাকে বলা হয় ভায়াল, এটাকে বলা হয় অ্যাম্পুল। এই নামগুলো কিন্তু লাগবে, নামগুলো ধরে ভাইবাতে। তো চলো আমরা এখন ভ্যাকসিন গুলো সম্পর্কে একটু ডিটেলস জানার চেষ্টা করি। বা হচ্ছে ভাইয়া কেটে কেটে আসছে। কথা কেটে কেটে আসতেছে। কথা কেটে কেটে আসতেছে। এখন যে লাইভ ভ্যাকসিন মানে অ্যান্টিজেনটা আছে, সেই অ্যান্টিজেনটা লাইভ। আচ্ছা, এখন কি কিছুটা শোনা যায়? ক্লিয়ার। ভাইয়া এখন ঠিক আছে। শোনা যায়। ওকে, ঠিক আছে। এটা কি তোমরা শুনেছো? ভায়াল আর অ্যাম্পুলের কথা শুনেছো? জি ভাই। Okay. আচ্ছা, এখন আসি আমরা জি ভাইয়া লাইভ শুনেছি ভ্যাকসিন। এটা। লাইভ ভ্যাকসিন হচ্ছে ভ্যাকসিনের মধ্যে আমরা যে অ্যান্টিজেনটা দিচ্ছি, সেই অ্যান্টিজেনটা হচ্ছে লাইভ, মানে জীবিত, এটা বেঁচে আছে। ওকে, এবং এরকম লাইভ ভ্যাকসিন আসলে খুব বেশি দেওয়া হয় না। দেখবা যে আমরা নর্মালি যে কিল্ড ভ্যাকসিন যেগুলো দেওয়া হয়, সেগুলোর ডোজ কিন্তু 2টা 3টা এরকম ডোজ থাকে, যে এতদিন পর আরেক ডোজ নেবে, না এতদিন পর আরেক ডোজ নেবে। কিন্তু লাইভ ভ্যাকসিনের ডোজ সবসময় সিঙ্গেল ডোজ হয়। কেন হয়? কারণ হচ্ছে এটা যেহেতু লাইভ ভ্যাকসিন, অ্যান্টিজেনটা লাইভ আছে, সো এটা যদি বেশি দেওয়া হয়, ডোজটা বেশি দেওয়া হয় বা এটার পরিমাণটা বেশি থাকে, তখন এটা কিন্তু ক্ষতি করতে পারে। তো এই জন্য একটা সিঙ্গেল ডোজ দেওয়া হয়। এবং ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট যারা আছে, যাদের হচ্ছে ইমিউনিটিটা একটু সাপ্রেসড অবস্থায় আছে, এরকম কন্ডিশনে যেসব পেশেন্ট আছে, তাদেরকে কিন্তু লাইভ ভ্যাকসিন সাজেস্ট করা হয় না। তো লাইভ ভ্যাকসিনের এক্সাম্পল কি কি আছে? লাইভ ভ্যাকসিনের এক্সাম্পল হচ্ছে আমাদের বিসিজি, যক্ষার যেটা টিউবারকুলোসিসের ভ্যাকসিন, তারপর ওপিভি অরাল পোলিও ভ্যাকসিন, এবং হচ্ছে এমএমআর, মিজল মাম্পস রুবেলা। এই 3টা ভ্যাকসিন, এগুলো হচ্ছে আমাদের লাইভ ভ্যাকসিনের এক্সাম্পল। ওকে, তারপরে আসি কিল্ড ভ্যাকসিন। কিল্ড ভ্যাকসিন কি কি আছে বা এগুলো কি? এখানে হচ্ছে যে অর্গানিজমটা থাকে, যে অ্যান্টিজেনটা আছে, সেটা হচ্ছে কিল্ড। ওকে, এবং এটা কিন্তু মাল্টিপল ডোজ দেওয়া হয়। এখানে এটা মাল্টিপল ডোজ দেওয়া হতে পারে, কোনো সমস্যা নেই। আর হয় আরেকটা যেটা হয় যে ইমিউনিটিটা হচ্ছে একটু কম থাকে লাইভ ভ্যাকসিন থেকে। কিল ভ্যাকসিনের ইমিউনিটি একটু কম পাওয়া যায়। লাইভ ভ্যাকসিনের ইমিউনিটি অনেক বেশি বেশি দিন পাওয়া যায়, কিন্তু কিল ভ্যাকসিনের ইমিউনিটি একটু কম পাওয়া যায়। এটার উদাহরণ কি? এখানে আমরা অ্যান্টি রেবিস ভ্যাকসিন দেখবো, এবং হচ্ছে ইনফ্লুয়েঞ্জা কিল ভ্যাকসিন। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা এটাও হচ্ছে কিল ভ্যাকসিন। ওপিভি মানে হচ্ছে অরাল পোলিও ভ্যাকসিন। অরাল পোলিও ভ্যাকসিন। ওকে, অরাল পোলিও ভ্যাকসিন। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি টক্সয়েড, যেটা একটা সাব ইউনিট ছিল। টক্সয়েড ভ্যাকসিন বলতে কি বোঝায়? এগুলো হচ্ছে মডিফাইড টক্সিন। টক্সিন তোমরা এটাও তোমরা কিসে পড়বা? মাইক্রোবায়োলজিতে পড়বা, যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে বা ভাইরাস থেকে কিছু টক্সিন রিলিজ হয়, অ্যান্ডোটক্সিন বলো, এক্সোটক্সিন বলো, এগুলো, এই টক্সিন গুলো রিলিজ হয় এবং এগুলো হচ্ছে ডিজিজ প্রডিউস করে। ওই টক্সিন দিয়ে যদি কোনো ভ্যাকসিন তৈরি করা হয়, তখন সেটাকে বলা হয় টক্সয়েড। ঠিক আছে, এবং অবশ্যই এটাকে ডিটক্সিকেটেড করা হয়। এটাকে অবশ্যই ডিটক্সিকেটেড করা হয়, যাতে এটা কোনো ক্ষতি করতে না পারে। ডিটক্সিকেটেড করে এই টক্সিনটা হচ্ছে ভ্যাকসিন হিসেবে দেওয়া হয়, এবং এটাকেও কিন্তু মাল্টিপল ডোজে দেওয়া হয়।
এটাকেও মাল্টিপল ডোজে দেওয়া হয়। এবং এটার উদাহরণ কি, যেমন দেখো তোমার টিটেনাস টক্সয়েড, ডিপথেরিয়া টক্সয়েড, এগুলো হচ্ছে টক্সয়েড ভ্যাকসিন। তো টক্সয়েডের নামের মধ্যেই কিন্তু এটা মনে রাখা যায়। তো হচ্ছে টিটেনাস, টিটেনাস আর ডিতে হচ্ছে ডিপথেরিয়া, এই দুটো মনে রাখতে হবে। টিটেনাস এবং ডিপথেরিয়া এই দুটো হচ্ছে টক্সয়েড। এছাড়া আছে প্রোটিন ভ্যাকসিন আছে। প্রোটিন হচ্ছে ইনভিট্রো কালচারের মাধ্যমে আমরা যদি কোনো একটা প্যাথোজেনিক মাইক্রোঅর্গানিজম নিয়ে ভ্যাকসিন তৈরি করি, এটা হচ্ছে প্রোটিন ভ্যাকসিন। এগুলো হচ্ছে এতটা দরকার হয় না, এগুলো জিজ্ঞাসা করে না। পলিস্যাকারাইড ভ্যাকসিন থেকে হচ্ছে হেপাটাইটিস বি একটা পলিস্যাকারাইড ভ্যাকসিন। আর আরেকটা হচ্ছে যেটা কম্বাইন্ড ভ্যাকসিন, এটা খুবই ইম্পর্টেন্ট। কম্বাইন্ড ভ্যাকসিনটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কম্বাইন্ড ভ্যাকসিন বলতে কি বোঝায়, যে অনেকগুলা অ্যান্টিজেন একসাথে রেখে একটা ভ্যাকসিন তৈরি করা হবে। আমরা এতক্ষণ যে কথাগুলো বলছি সেগুলোতে প্রত্যেকটাতেই কিন্তু একটা অ্যান্টিজেন ছিল, রাইট? একটা অ্যান্টিজেন ছিল একটা ডিজিজের জন্য, ওটাই ভ্যাকসিন হিসেবে কাজ করেছে। কিন্তু আমরা যদি কয়েকটা অ্যান্টিজেন একসাথে নিয়ে একটা ভ্যাকসিন তৈরি করি, তখন সেটাকে বলা হয় কম্বাইন্ড ভ্যাকসিন। এগুলো কারা কারা আছে, যেমন পেন্টাভ্যালেন্ট। পেন্টাভ্যালেন্ট মানে হচ্ছে পাঁচটা অ্যান্টিজেন, পাঁচটা ডিজিজের পাঁচটা অ্যান্টিজেন নিয়ে আমরা একটা ভ্যাকসিন তৈরি করেছি, যেটার নাম হচ্ছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। এটা আমরা পড়বো, আমরা আরো ডিটেলস পড়বো যে পেন্টাভ্যালেন্টের মধ্যে কারা কারা আছে, এটা আমরা পড়বো। এমএমআর হচ্ছে এখানে তিনটা জিনিস আছে, মিজলস, মাম্পস, রুবেলা। তারপর হচ্ছে ডিপথেরিয়া আছে, ডিপথেরিয়া, তারপর টিউবারকুলোসিস, এগুলো ডিপিটি, যেটা আর কি ডিপথেরিয়া, পার্টোসিস, টিউবারকুলোসিস, ডিপিটি ভ্যাকসিন আমরা নাম শুনেছি। তো ডিপিটি ভ্যাকসিন, এমএমআর ভ্যাকসিন, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, এগুলো সবই হচ্ছে কি কম্বাইন্ড ভ্যাকসিন। ভাইয়া লাইফ অ্যাটেন্ডেন্টেড ভ্যাকসিনের মধ্যেও তো এমএমআর বললেন আছে। হ্যাঁ, হইতে পারে, লাইভ। এখন আমরা যদি এই অ্যান্টিজেনটাকে লাইভ রাখি, তাহলে তো এটা লাইভ ভ্যাকসিন, তাই না? আবার এটা কম্বাইন্ড ভ্যাকসিন, কারণ এখানে তিনটা অ্যান্টিজেন আছে, দুটোই তো হইতে পারে। বুঝতে পারছো? জি ভাইয়া। কোভিড ভ্যাকসিন কোনটা? আচ্ছা, একজন ভালো প্রশ্ন করেছে যে কোভিড ভ্যাকসিন কোনটা। আচ্ছা, কোভিড ভ্যাকসিনটা হচ্ছে কিল ভ্যাকসিন। ওকে, কোভিড এর যে ভ্যাকসিনটা আমরা দিচ্ছি এটা হচ্ছে কিল ভ্যাকসিন। বিশেষ করে আমরা যে সিনোফার্মটা দিয়েছি, সিনোফার্মটা হচ্ছে কিল ভ্যাকসিন। এখানে রাখতে পারো যে আমরা যে সিনোফার্ম ভ্যাকসিনটা দিয়েছি, এটা হচ্ছে একটা কিল ভ্যাকসিন। আচ্ছা, কম্বাইন্ড ভ্যাকসিনেশন আমরা পড়লাম। আচ্ছা, আমরা এখন আচ্ছা প্যাসিভ ইমিউনাইজেশনের কথা বলেছিলাম। যে প্যাসিভ ইমিউনাইজেশন আমরা কি করি, আমরা হচ্ছে অ্যান্টিবডি, রেডিমেড অ্যান্টিবডি আমরা বডিতে দিয়ে দিই। ওকে, আমরা এতক্ষণ ভ্যাকসিনেশন যেটা পড়লাম, তো ভ্যাকসিনেশন হচ্ছে অ্যাক্টিভ ইমিউনাইজেশনের একটা অংশ। আর এখন যদি আমরা দেখি প্যাসিভ ইমিউনাইজেশন ব্যাপারটা কি, সংজ্ঞাটা কি, দেখো যে প্যাসিভ ইমিউনাইজেশন ইজ এ শর্ট টার্ম এক্সপেডিয়েন্ট ইউজফুল অনলি when exposure to infection has just occurred or is imminent within the next few days. The duration of immunity induced is short and variable. Okay, so এখানে যেটা হয়, মানে এখানে এত কঠিন সংজ্ঞা তো আমরা আগে যদি সুন্দরভাবে মনে রাখতে চেষ্টা করি, যে আমরা রেডিমেড অ্যান্টিবডি আমাদের দেহে দিয়ে দিব। তো এখানে কি কি ধরনের, কি কি ডিজিজের এগেইনস্টে আমরা এই প্যাসিভ ইমিউনাইজেশন পেতে পারি। দেখো, প্রিভেন্টেবল ডিজিজ কি কি আছে একটু তোমাদের দেখাই। যে ডিপথেরিয়া, এটার এগেইনস্টে আমরা প্যাসিভ ইমিউনিটি নিতে পারি, টিটেনাসের এগেইনস্টে নিতে পারি, হেপাটাইটিস বি এর এগেইনস্টে নিতে পারি, রেবিসের এগেইনস্টে নিতে পারি এবং মিজলসের এগেইনস্টে নিতে পারি। এগুলোর এগেইনস্টে আমরা প্যাসিভ ভ্যাকসিনেশন বা প্যাসিভ ইমিউনাইজেশন নিতে পারি। এই কথাগুলো মনে রাখতে হবে যে কোন কোন ডিজিজের এগেইনস্টে প্যাসিভ ইমিউনাইজেশন নেওয়া যায়। এখন আসলে প্যাসিভ ইমিউনাইজেশনের টাইপ কি কি আছে, আমরা এতক্ষণ ধরে বলতেছিলাম প্যাসিভ ইমিউনাইজেশন কি কি টাইপ আছে। দেখো যে নরমাল হিউম্যান ইমিউনোগ্লোবুলিন, এটা একটা প্যাসিভ ইমিউনাইজেশন। তারপর স্পেসিফিক হিউম্যান ইমিউনোগ্লোবুলিন, এটা একটা প্যাসিভ ইমিউনাইজেশন। এবং হচ্ছে অ্যান্টিসেরা ও অ্যান্টিটক্সিন, এগুলো হচ্ছে আমাদের প্যাসিভ ইমিউনাইজেশনের টাইপ। এবং এই সকল ডিজিজের এগেইনস্টে আমরা প্যাসিভ ইমিউনাইজেশন নিতে পারি, এগুলো মুখস্থ করতে হবে। আচ্ছা, এখন আমরা কয়েকটা ইমিউনোগ্লোবুলিন সম্পর্কে এবং অ্যান্টিটক্সিন সম্পর্কে একটু ডিটেইলসে কথা বলবো। দেখো, প্রথমেই আছি ডিপথেরিয়া অ্যান্টিটক্সিন। ডিপথেরিয়ার এগেইনস্টে আমরা যে অ্যান্টিটক্সিনটা দিই, সেটার প্রোফাইলেকটিক ডোজ এবং থেরাপিউটিক ডোজ, দুই ধরনের ডোজ আছে। প্রোফাইলেকটিক মানে হচ্ছে এটাকে প্রিভেন্ট করার জন্য, ঠিক আছে? ধরো হচ্ছে তুমি এমন একটা কাজ করতে যাচ্ছ বা কোথাও যাচ্ছ ঘুরতে, আমরা প্রোফাইলেক্সিস বলতে যেটা বুঝাই আর কি, যে তুমি ধরো পার্বত্য চট্টগ্রাম সাজেক ঘুরতে যাচ্ছ বা হচ্ছে রাঙ্গামাটি বান্দরবান এদিকে ঘুরতে যাচ্ছ, তো ওইদিকে তুমি জানো যে ম্যালেরিয়া অনেক হয়, ম্যালেরিয়া এটা হতে পারে ফিল্ড ট্রিপে। তুমি কি করলে, ম্যালেরিয়া যাতে না হয় এই জন্য কিছু ঔষধ খেয়ে গেলা, ওটাকে বলা হয় প্রোফাইলেক্সিস। মানে কোনো একটা ডিজিজকে প্রিভেন্ট করার জন্য আমরা আগে থেকেই যেটা নিয়ে নেই সেটা হচ্ছে প্রোফাইলেক্টিক। তো ডিপথেরিয়া অ্যান্টিটক্সিন যেটা, এটার প্রোফাইলেক্টিক ডোজ হচ্ছে 500 থেকে 200 ইউনিট। এটা সাবকিউটেনিয়াস দেওয়া যায় অথবা ইন্ট্রামাসকুলার দেওয়া যায়।
আর থেরাপিউটিক ডোজ মানে ডিপথেরিয়া হয়ে গেছে, এখন কি কি দিতে হবে? অ্যান্টিটক্সিন যদি দিতে চাও তাহলে সেখানে 10,000 থেকে 30,000 ইউনিট দিতে হবে এবং এটা ইন্ট্রামাসকুলার দিতে হয়। এই ইনফরমেশন গুলো আমাদের কিন্তু একটু মনে রাখতে হবে, এগুলা প্রুফের জন্য লাগবে। তারপর আসে হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন। হেপাটাইটিস বি এর একটা ইমিউনোগ্লোবুলিন পাওয়া যায়, এটা হচ্ছে, এটা ডোজটা কত দেখো, এটা হচ্ছে WHO রিকমেন্ডেড ডোজ। এগুলা WHO রিকমেন্ডেড ডোজ হচ্ছে 0.05 থেকে 0.07 মিলিলিটার পার কেজি বডি ওয়েট। দুটো ডোজ দিতে হয় 30 ডেজ অ্যাপার্ট, মানে 30 দিন পর পর দুটো ডোজ দিতে হয়। এগুলো হচ্ছে ইমিউনোগ্লোবুলিন মানে আইজি, মানে অ্যান্টিবডি দিচ্ছি, হেপাটাইটিস বি এর অ্যান্টিবডি দিচ্ছি। এটা ডোজটা মনে রাখবা 0.05 থেকে 0.07 মিলিলিটার পার কেজি বডি ওয়েট। ওকে, এরপর আসো মিজলস ইমিউনোগ্লোবুলিন। এখানেও WHO রিকমেন্ডেড ডোজ হচ্ছে 0.25 ml পার কেজি বডি ওয়েট, 0.25 ml। ডেঙ্গুর প্রোফাইলেক্টিক মেজার আছে, ডেঙ্গুর প্রোফাইলেক্টিক মেজার আছে। আর টিটানাস ইমিউনোগ্লোবুলিনটা কি? ডেঙ্গুর সব থেকে বড় প্রোফাইলেক্টিক মেজার হচ্ছে মশারি টানায় ঘুমানো রাতে। ডেঙ্গুর এটা হচ্ছে সব থেকে বড় প্রোফাইলেক্টিক মেজার। তো বাসার চারপাশে নেট দিয়ে ঢেকে দেওয়া যাতে মশা ঢুকতে না পারে, এবং হচ্ছে ময়লা পানি ধ্বংস করে ফেলা, ওকে, যেখানে পানি জমতে পারে এই সকল সোর্স ধ্বংস করা, এটা হচ্ছে প্রোফাইলেক্টিক মেজার। আচ্ছা, টিটেনাসের জন্য প্রোফাইলেক্টিক হচ্ছে 250 ইউনিট দিতে হবে ইমিউনোগ্লোবুলিনটা, আর থেরাপিউটিক হচ্ছে 3,000 থেকে 6,000 ইউনিট ইমিউনোগ্লোবুলিন নেওয়া যায়। ওকে, এরকম রেবিস ইমিউনোগ্লোবুলিন আছে। রেবিস তোমরা পড়বা, রেবিস তো সম্ভবত তোমাদের কমিউনিটি মেডিসিনেই পড়া হবে, রেবিস সম্পর্কে পড়াশোনা আছে সেখানে পাবা এটা। আচ্ছা, এখন আসি কিভাবে একটা ভ্যাকসিন তুমি ডিসক্রাইব করবা। তোমার কি কি পয়েন্ট কভার করা লাগবে, বিশেষ করে ভাইবাতে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে থেরাপিটা হচ্ছে যদি তোমার এখন হয়ে গেছে, ধরো হচ্ছে রেবিসের কথা যদি বলি, যে ধরো কাউকে হচ্ছে কুকুর কামড় দিয়েছে, ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে এখন তো রেবিস হয়ে যেতে পারে, এটাকে ঠেকানোর জন্য যেটা দেওয়া হয় এটা হচ্ছে থেরাপিউটিক। আর প্রোফাইলেটিক হচ্ছে হওয়ার আগেই, ঠিক আছে, হওয়ার আগেই যেটা দেওয়া হয় সেটা প্রোফাইলেটিক। আর হওয়ার পরে, ডিজিজ হওয়ার পরে যখন যদি অ্যান্টিবডি দেওয়া দরকার হয় তখন সেটাকে বলা হয় কি? থেরাপিউটিক ডোজ। ওকে, সামিয়া জামান, আশা করি ক্লিয়ার হয়েছে। জি ভাইয়া। এই আচ্ছা, এটা হচ্ছে এখন যেটা বলবো সেটা হচ্ছে, যদি ভাইবাতে তোমাকে বলে যে এই ভ্যাকসিন সম্পর্কে কিছু কথা বলো বা এই ভ্যাকসিনটা ডিসক্রাইব করো, তখন তুমি কিভাবে ডিসক্রাইব করবা বা একটা ভ্যাকসিন সম্পর্কে তোমার কি কি কথা বলতে হবে? এখন হচ্ছে তোমাকে প্রথমে বলতে হবে যে টাইপ অফ ভ্যাকসিন, যে এই ভ্যাকসিনটা কোন ধরনের, এটা কি লাইভ ভ্যাকসিন নাকি কিল্ড ভ্যাকসিন নাকি হচ্ছে এটা টক্সয়েড নাকি কোন ধরনের ভ্যাকসিন, এটা বলতে হবে। তারপর হচ্ছে এটা কোন ডিজিজের এগেইনস্টে দেওয়া হচ্ছে সেই ডিজিজের নাম বলতে হবে। শিডিউল, এটা কত কত দিনে কোন দিনে দেওয়া হয় বা জন্মের পরপরই দেওয়া হয় কিনা, কত সময় কত মাস করে দেওয়া হয়, এরকম শিডিউল গুলো আছে। কয়টা ডোজ আছে, এটা কি সিঙ্গেল ডোজ নাকি মাল্টিপল ডোজ, 2টা ডোজ নাকি 3টা ডোজ, এরকম বলতে হবে। তারপর রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, এটার রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন কোথায়, কোন রুটে দিতে হয়, এবং হচ্ছে সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন, কোন সাইটে দিতে হয়। তো রুট আর সাইটের মধ্যে পার্থক্য নিশ্চয়ই তোমাদের বোঝার কথা। রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ এনি ড্রাগ বলতে আমরা বোঝাই এটা কি ইন্ট্রামাসকুলার দেওয়া হচ্ছে নাকি ইন্ট্রাভেনাস দেওয়া হচ্ছে নাকি সাবকিউটেনিয়াস দেওয়া হচ্ছে নাকি হচ্ছে বাক্কাল রুটে দেওয়া হচ্ছে নাকি অরাল রুটে দেওয়া হচ্ছে। অনেকগুলো রুট হতে পারে, যেমন আমাদের অরাল রুট হতে পারে যেগুলো আমরা ওষুধ গিলে খাই। তারপর হচ্ছে বাক্কাল রুট হতে পারে, বাক্কাল রুট মানে হচ্ছে জিহ্বার নিচে রেখে দেওয়া হয়, যদি যেমন নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট জিহ্বার নিচে রেখে দেওয়া হয়। তারপর হচ্ছে ইন্ট্রাভেনাস রুট হতে পারে, যেটা হচ্ছে তোমার আইভিতে ভেইনে দেওয়া হয়। ইন্ট্রামাসকুলার রুট হতে পারে, মাসলে দেওয়া হয়। তারপর সাবকিউটেনিয়াস হতে পারে, মানে ত্বকে স্কিনে দেওয়া হয়, যেমন ইনসুলিন আমরা সাবকিউটেনিয়াস রুটে দিই। তো এরকম বিভিন্ন রুট আছে, এক একটা রুটের কিছু কি আছে, অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। সব মেডিসিনের জন্য, সব ভ্যাকসিনের জন্য সব রুট আবার অ্যাপ্রোপ্রিয়েট না, ঠিক আছে। এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, তোমরা যখন ফার্মাকোলজি পড়তে হয় তখন এগুলো হচ্ছে খুব ভালো করে পড়তে হয়, যে কোন রুটে দিলে কি হবে, কোন রুটে অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ, এগুলো হচ্ছে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, জাস্ট হচ্ছে এখন ভাই তোমাদের ওই নামগুলো জানলে চলবে। যে কিছু ভাই বলছো? নাইট্রোগ্লিসারিন, ভাই বাক্কালরাও দেওয়া হয় কেন, যেভাবে নিজে দেওয়া হয় কেন নাইট্রোগ্লিসারিন? আচ্ছা, এখন হচ্ছে রুটগুলোর ইফেক্টিভনেস বা ইফিকেসি আছে, মানে কোন রুটে দিলে বেশি কাজ করবে। এখন তুমি যদি একটা ঔষধ খাও, তুমি যদি মুখ দিয়ে গিলে খাও, তাহলে দেখো যে এটা তোমার স্টমাকে যাবে, তারপর তোমার ইন্টেস্টাইনে যাবে, ওইখানে গিয়ে এটা মেটাবলিজম হবে। মেটাবলিজম হওয়ার পরে সেটা তোমার লিভারে আসবে, লিভারে আসতে আসতে অনেক সময় লাগবে, লিভার থেকে তারপরে গিয়ে তোমার কোথায় যাবে, তারপরে তোমার হার্টে গিয়ে কাজ করবে। নাইট্রোজেন আমরা কেন দিই? আমরা হচ্ছে যখন হার্ট অ্যাটাক হয় তখন দিই, তাই না? আর যদি তোমার বাক্কাল রুটে দাও তাহলে হচ্ছে খুব দ্রুত হচ্ছে এটা চলে যায়, মানে এত কাহিনী করতে হয় না, এটা হচ্ছে বাক্কাল রুটের থেকে অ্যাবজর্ব হয়ে এটা ব্লাডে চলে যায়।
সব থেকে ভালো হয় যদি তুমি আইভি রুটে দাও, তাহলে সব থেকে ভালো হয়, কারণ ডিরেক্টলি এটা ব্লাডে চলে যাচ্ছে। ওকে, ইন্টারডার্মাল সাবকিউটেনিয়াস রুটের মধ্যে ডিফারেন্স কি? তেমন কোনো ডিফারেন্স নাই, কাছাকাছি একই রকম, একই কথাই বলতে পারো, ইন্টারডার্মাল আর সাবকিউটেনিয়াস একই জিনিস। তো এগুলো তোমরা পড়বা। এখন তোমাদের এখন এটা জানা দরকার নাই যে কেন ওরাল রুটে দেওয়া হয়, কেন বাক্কাল রুটে দেওয়া হয়। তাও বললাম যে বাক্কাল রুটে দিলে ওরাল রুট থেকে এটা দ্রুত আমরা এটার ইফেক্টিভনেস আমরা দ্রুত পাই। সব থেকে বেশি ইফেক্টিভ হচ্ছে আইভি রুটে দিলে, ঠিক আছে। আবার আইভি রুটের অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে, ঠিক আছে। ব্রড স্পেকট্রাম, আচ্ছা ব্রড স্পেকট্রাম কথাটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের জন্য ইউজ করি। ব্রড স্পেকট্রাম বলতে বোঝায়, আচ্ছা তোমরা আমাকে আগে এটা বলো যে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ তোমরা বুঝো কিনা ব্যাকটেরিয়া, যে প্রশ্ন করেছো ব্রড স্পেকট্রাম, তুমি কি গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ বুঝো? ব্যাকটেরিয়া কিন্তু টাইপ আছে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এরকম, এটা কি বুঝো? ওকে, তাহলে দেখো যে আমরা যখন একটা অ্যান্টিবায়োটিক দিব, সব অ্যান্টিবায়োটিক আবার কিন্তু সব ব্যাকটেরিয়া এগেইনস্টে কাজ করে না, ঠিক আছে। এখন যদি কারো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দিয়ে কোনো একটা ইনফেকশন হয়, তাকে যদি তুমি গ্রাম পজিটিভের অ্যান্টিবায়োটিক দাও, তাহলে সেটা কিন্তু কাজ করবে না। তো এখন আমরা এটা বুঝবো কিভাবে যে এটা গ্রাম পজিটিভ নাকি গ্রাম নেগেটিভ? এটাকে আমাদের কালচার করতে হবে। কালচার করার জন্য তোমার মিনিমাম 72 আওয়ার্স, তোমার 3 ঘন্টা সময় লাগবে কালচার করার জন্য। 3 ঘন্টা বলছি, 3 দিন সময় লাগবে কালচার করার জন্য। এই 3 দিনকে তুমি কোনো ওষুধ দিবা না? অবশ্যই দিবা। এই 3 দিনের মধ্যে তোমাকে একটা অ্যান্টিবায়োটিক শুরু করে দিতে হবে। ওই অ্যান্টিবায়োটিক তুমি শুরু করবা যেই অ্যান্টিবায়োটিকটা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ সব ধরনের ব্যাকটেরিয়া এগেইনস্টেই কাজ করে। এই ধরনের অ্যান্টিবায়োটিককে বলা হয় ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। তাহলে ব্রড স্পেকট্রাম মানে হচ্ছে যে সবার এগেইনস্টে কাজ করে, ঠিক আছে। সে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুটোর এগেইনস্টেই কাজ করে। আমি এই উদাহরণ দিয়ে বুঝাইলাম, অ্যান্টিবায়োটিকের উদাহরণ দিয়ে বুঝাইলাম ব্রড স্পেকট্রাম বোঝার জন্য, যে অ্যান্টিবায়োটিকটা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুটার এগেইনস্টেই কাজ করবে। তারপর যখন তোমার কালচার রিপোর্ট চলে আসবে, তখন তুমি দেখবা যে তোমার এই ব্যাকটেরিয়ার এগেইনস্টে কোন কোন অ্যান্টিবায়োটিকটা সেনসিটিভ আছে বা কোনটা রেজিস্ট্যান্ট আছে। ওই সেনসিটিভ যেটা আছে ওইটা যদি তুমি যখন তারপর দিবা, ওইটাকে বলা হচ্ছে স্পেসিফিক অ্যান্টিবায়োটিক তুমি দিচ্ছ, যে কোনটা সেনসিটিভ দেখে তারপর তুমি দিচ্ছ। এর আগ পর্যন্ত তুমি যেটা দিবা সেটা হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। অনেক ধরনের আছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, সেফট্রাক্সন যেটা আমরা খুব বেশি ইউজ করি, সেফট্রাক্সন এটা হচ্ছে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। আচ্ছা, তো রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন বলছিলাম, এরপরে আসো সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন। সাইট মানে হচ্ছে আমরা কোথায় দিচ্ছি। আমরা অনেক সাইটে দিই, আমরা হচ্ছে আমাদের হাতে দিই, পায়ে দিই, কোমরে দিই, তাই না? অনেক জায়গায় দেওয়া হয়। সাইট মানে হচ্ছে বার্ন কি তাহলে ব্যাকটেরিয়া? অবশ্যই বার্ন হলে তো ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, খুবই পসিবল। যে কোনো ধরনের বার্ন, কাটাছেঁড়া, এগুলো তো ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এখানে ইনফেকশন প্রিভেন্ট করতে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় অবশ্যই। আচ্ছা, সাইট মানে তো বুঝোই হাত পা, তারপর হচ্ছে বাটক কোথায় দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সাইট। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল। তোমাদের প্রফের ভাইভাতে বোর্ডের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল থাকে, রাখা থাকে, সেখান থেকে তোমাদের কোশ্চেন করতে পারে। এই ইমিউনিটি এই রিলেটেড ডিসকাশন থেকে ভিটামিন এ ক্যাপসুলের ব্যাপারটা চলে আসতে পারে। তো দেখো যে ভিটামিন এ ক্যাপসুলটা 3 রকম থাকতে পারে, একটা হচ্ছে লাল কালারের থাকে, একটা হচ্ছে নীল কালার থাকে, একটা হচ্ছে হলুদ কালারের থাকে। তো এটার সিগনিফিকেন্সটা কি? এটা দিয়ে আসলে কি বোঝায়? লাল দিয়ে আসলে কি বোঝায়, তারপর নীল দিয়ে কি বোঝায়, হলুদ দিয়ে কি বোঝায়? দেখো যে লাল দিয়ে বোঝায় হচ্ছে 2 লাখ ইউনিট, মানে লাল যে ক্যাপসুলটা থাকবে সেখানে ভিটামিন এ থাকবে 2 লাখ ইউনিট। নীল যে ভিটামিন এ ক্যাপসুল থাকবে সেটা হচ্ছে 1 লাখ ইউনিট থাকবে। আর ইয়েলো যে ক্যাপসুল থাকবে সেটা হচ্ছে 50,000 ইউনিট থাকে। ওকে, সো আমরা এখান থেকে বুঝবো যে লাল মানে হচ্ছে 2 লাখ ইউনিট, নীল মানে হচ্ছে 1 লাখ ইউনিট, আর ইয়েলো মানে হচ্ছে 50,000 ইউনিট। এটা কেন লাগবে আমাদের? কারণ দেখো দেখো যে যাদের বয়স 9 মাসের কম, যাদের বয়স হচ্ছে 9 মাসের কম, তাদেরকে আমরা কোনো ভিটামিন এ ক্যাপসুল দিব না। ওকে, তাদের বয়স 9 মাস থেকে 1 বছর, 9 মাসের থেকে আমরা ভিটামিন এ টা দেওয়া শুরু করব। 9 মাস থেকে যাদের 1 বছর, তাদেরকে 1 লাখ ইউনিট ভিটামিন এ ক্যাপসুল দিতে হয়। এখন 1 লাখ ইউনিট দেওয়ার জন্য আমার কোন ক্যাপসুলটা লাগবে? আমার ব্লু ক্যাপসুলটা লাগবে, একটা ব্লু ক্যাপসুল লাগবে। এখন যদি তোমার কাছে ব্লু ক্যাপসুল না থাকে, তাহলে তুমি 2টা ইয়েলো ক্যাপসুল দিতে পারো, তাতে কিন্তু 1 লাখ ইউনিট হয়ে যাচ্ছে। যাদের বয়স 1 থেকে 5 বছর, তাদেরকে আমাদের 2 লাখ ইউনিট দিতে হবে। 2 লাখ ইউনিটের জন্য আমাদের কি লাগবে? একটা রেড ক্যাপসুল, অথবা 2টা ব্লু ক্যাপসুল, অথবা 4টা ইয়েলো ক্যাপসুল লাগবে, তাই তো? 4টা ইয়েলো ক্যাপসুল লাগবে। আমাদেরকে ভিটামিন এ ক্যাপসুল দিতে হবে 6 মাস ইন্টারভালে, 2 টাইমস পার ইয়ার, 6 মাস করে 2 বছরে 2 বার দিতে হয় ভিটামিন এ ক্যাপসুল। এটা হচ্ছে ভিটামিন এ সম্পর্কে কথাবার্তা। এটা তো খুবই সহজেই বোঝার কথা, আশা করি সবাই বুঝতে পারছো।
এখন আসলে কমপ্লিকেশনস অফ ভ্যাকসিন, ভ্যাকসিনের কমপ্লিকেশন কি হতে পারে? ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলো। ভাই শুনতে পাচ্ছেন? ভিটামিন এ ক্যাপসুলটা আসলে কত বছর বয়স পর্যন্ত দেওয়া হয়? এটা 1 থেকে 5 বছর, 1 মনে নাই থেকে আর। 5 বছর, 5 বছর পর্যন্ত দেওয়া হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। পাঁচের পরে দেওয়া হয় না কেন? দেখবা যে তোমাদের ক্যাম্পেইন চলে, বিশেষ দিনে মাইকিং হয় বা তারপর মসজিদ থেকে ঘোষণা দেওয়া হয় যে 1 থেকে 5 বছরের বাচ্চাদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে, সবাই টিকা কেন্দ্রে চলে আসবেন। এরকম মাঝে মাঝে হচ্ছে কিছু ক্যাম্পেইন হয়, ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন হয়। তো এই জন্য 5 বছর পরে দেওয়া হয় না কেন মনে হয় এই কোশ্চেনটা করছো। নর্মালি হচ্ছে 5 বছরের মধ্যে দেওয়ার নিয়ম, যেহেতু হচ্ছে ছোটবেলা থেকেই ভিটামিন এর ক্যাপসুলটা খাওয়ানো দরকার, কারণ হচ্ছে ভিটামিন এ ডেফিসিয়েন্সি অনেক ডিজিজ হতে পারে। তবে এমন না যে দেওয়া হয় না, যদি কেউ হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল নেয় নাই ছোটবেলায় বা হচ্ছে তার ডেফিসিয়েন্সি দেখা গেছে, তখনও কিন্তু ভিটামিন এ ক্যাপসুল দেওয়া যেতে পারে। ঠিক আছে, এমন না যে ব্যাপারটা মানে পরে দেওয়া যাবে না, এরকম না। তবে অবশ্যই 9 মাসের নিচে কমে দেওয়া যাবে না। 9 মাসের কমে যদি দেওয়া হয় তাহলে হচ্ছে নিউরাল টিউব ডিফেক্ট হয়, নিউরাল টিউব ডিফেক্ট হয় যদি 9 মাসের কমে দেওয়া হয়। আচ্ছা, কমপ্লিকেশনস অফ ভ্যাকসিন কি এটা আসলে ভাইয়া, হ্যাঁ, এই 5 বছরের শিশুদেরকে 3 ধরনের ক্যাপসুলই দেওয়া হয়? না 3 ধরনের ক্যাপসুল দেওয়া হয় না। এখানে যে মূল কথাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমাকে 2 লাখ ইউনিট দিতে হবে। 2 লাখ ইউনিট দেওয়ার জন্য তুমি যদি একটা রেড ক্যাপসুল দাও, দ্যাটস এনাফ। যদি তোমার কাছে রেড ক্যাপসুল না থাকে তাহলে 2টা ব্লু ক্যাপসুল দিবা, কারণ 2টা ব্লু ক্যাপসুল আমরা জানি 1 লাখ করে 2 লাখ আছে। তোমার কাছে যদি ব্লু ক্যাপসুল না থাকে তাহলে তুমি ইয়েলো ক্যাপসুল দিবা, সেখানে 50,000 করে 4টা ক্যাপসুল দিতে হবে। বুঝতে পারছো, মূল কথাটা হচ্ছে 2 লাখ ইউনিট দিতে হবে। এখন তুমি এটা রেডে দাও, ব্লুতে দাও কিংবা ইয়েলোতে দাও, ডাজন্ট ম্যাটার। আমার 5 বছরের মধ্যে কি মানে এই 3 ধরনের ক্যাপসুলই মানে শিশুকে দেওয়া হয়? 3 ধরনের? হ্যাঁ দেওয়া হয়, দেওয়া হয়। এখন এটা হচ্ছে রেটটা হচ্ছে তোমার ইমার্জেন্সি বোঝা যাবে, মানে মনে রাখার জন্য আর কি, যে 2 লাখটা যেহেতু অনেক বেশি। তো হ্যাঁ 2 লাখ দেওয়া হয়, 3টাই দেওয়া হয়, কারণ 3টা দিয়ে তো আলটিমেটলি তুমি 2 লাখই দিচ্ছ। তো একটা রেড ক্যাপসুল দিলেও 2 লাখ দিবা, 2টা ব্লু দিলেও 2 লাখ দিচ্ছ, 4টা ইয়েলো দিলেও 2 লাখ দিচ্ছ। সো সমস্যা নাই, 3টাই দেওয়া হয়। আচ্ছা, কমপ্লিকেশনস অফ ভ্যাকসিন, কমপ্লিকেশন কি হতে পারে একটা ভ্যাকসিন দেওয়ার পরে? ওকে, তোমরা এখন তো সবাই করোনা ভ্যাকসিন নিয়েছে, তোমাদের কি কি কমপ্লিকেশন হয়েছে দেখি, বলো তো দেখি। কারো কি কোনো মেজর কোনো কমপ্লিকেশন হয়েছে? আমার মনে হয় না কারো ভাই হয়েছে। অ্যালার্জি, ফিভার। অ্যালার্জি, আচ্ছা, ফিভার, অ্যালার্জি, আর কারো কোনো হ্যাঁ, কিছু? মাথা নাও, মাথা ভার ভার লেগেছে। মাথা ভার ভার, রাইট। তাহলে এই যে যদি তোমাদের কমপ্লিকেশন অফ ভ্যাকসিন বলতে বলে এগুলোই বলবা, ঠিক আছে? কিছুই হয় না আলহামদুলিল্লাহ, আমারও তেমন কিছুই হয় না। আমিও 2 ডোজ দিচ্ছি, কিন্তু 2টা ডোজ মানে ফার্স্ট ডোজ দেওয়ার পরে একটু খারাপ লাগছিল, একটু মাথা ব্যথা করছে, কিন্তু সেকেন্ড ডোজ দেওয়ার পরে আর কিছুই হয় না। তো এগুলোই ফিভার হতে পারে, র্যাশ হতে পারে মানে অ্যালার্জিক রিঅ্যাকশন যেটা বললা, তারপর হচ্ছে হেডেক হতে পারে, মাথা ভার লাগা। আর যদি মেজর কোনো ইস্যু পাওয়া যায় সেখানে এই দুটা কথা আসতে পারে, সাবএকিউট স্ক্লেরোজিং প্যানএনকেফালাইটিস মানে এনকেফালাইটিস হতে পারে, ঠিক আছে, আর টক্সিক শক সিনড্রোম। এই দুটা কথা মনে রাখলেই হবে, এগুলোর ভিতরে কিছু এখন জানা দরকার নেই, এগুলো জিজ্ঞেস করবে না তোমাদেরকে। তো আমাদের প্রথম অংশটা শেষ, ভ্যাকসিনেশন পার্টটুকু আমাদের পড়া হয়ে গেছে। আশা করি তোমাদের কোনো সমস্যা নাই বুঝতে। এখন আমরা পড়বো হচ্ছে ইপিআই। ইপিআইটা বেশ আমাদের দেশের প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং এটাতে বাংলাদেশ অনেকখানি সাকসেসফুল বলা যায়। 95 থেকে 98% কাভারেজ আমরা নিয়ে এসেছি ইপিআই এর ক্ষেত্রে। সো এটা একটা গর্বের বিষয় আমাদের জন্য যে আমরা একদম মাস লেভেলে ইমিউনাইজেশন প্রোগ্রামটা এত মাস লেভেলে আমরা ছড়াই দিতে পারছি, এবং এখন আলহামদুলিল্লাহ অনেকগুলো ডিজিজ আসলে প্রিভেন্ট করা পসিবল হয়েছে। তো যদি দেখো যে এই যে ছবিটা, এই ছবিটা সবাই নিশ্চয়ই দেখছো, যে শিশুকে টিকা দিন, আপনার শিশুকে টিকা দিন, সবাই দেখছো না? কেউ আছো এই ছবি দেখো নাই এরকম কেউ আছো? আমার মনে হয় সবাই দেখার কথা। দেখেছি একটা ভাইয়া। জিনিস খেয়াল করবা, এই ছবির মধ্যে 6টা তীর চিহ্ন আছে, বাচ্চার দিকে 6টা তীর চিহ্ন আছে। এই 6টা তীর চিহ্ন দিয়ে কি বোঝাচ্ছে, কে বলতে পারবা? ভাই ভ্যাকসিন।
হুম? ছয়টা ভ্যাকসিন। বুঝি নাই। ছয়টা ভ্যাকসিন। ছয়টা ভ্যাকসিন। আচ্ছা, 6টা ভ্যাকসিন না, আসলে 6টা ডিজিজ। ঠিক আছে, 6টা ডিজিজ। ডিজিজ গুলো কি কি? ডিপথেরিয়া, প্রথমে হচ্ছে ডিপথেরিয়া, তারপর হচ্ছে পার্টুসিস, তারপর হচ্ছে টিটেনাস। আমার হাতের লেখা আসলে খুবই খারাপ, সো সি ইউ নট ফর মাইন্ড, ঠিক আছে, মাইন্ড করবে না কেউ। তারপর হচ্ছে পোলিও, টাইফয়েড এবং হচ্ছে টিবি। এই 6টা ডিজিজের এগেনস্টে আমরা ভ্যাকসিন নেই কয়টা? ভ্যাকসিন নেই হচ্ছে 4টা। ঠিক আছে, এই 6টা ডিজিজের এগেনস্টে আমরা ভ্যাকসিন নেই 4টা। কি কি ভ্যাকসিন নেই? আমরা হচ্ছে বিসিজি ভ্যাকসিন নেই, তারপর আমরা অপিভি ভ্যাকসিন নেই পোলিওর এগেনস্টে, তারপর আমরা ডিপিটি ভ্যাকসিন নেই, এবং হচ্ছে আমরা মিজলস ভ্যাকসিন নেই। মিজলস মানে এমএমআর, এটা আর কি। measles। এই 4টা ভ্যাকসিন এবং 6টা ডিজিজ এরকম ছিল যখন ইপিআই প্রথম যত খারাপ লেখা তত এফিশিয়েন্ট ডক্টর ভাই না। আবার কয়েকদিন আগে দেখছিলাম যে ডাক্তারদের হাতের লেখা সুন্দর করার জন্য নাকি হাইকোর্টে রুল জারি করছে, তো যাদের হাতের লেখা খারাপ তাদেরকে টাইপ করতে বলা হয়েছে, ওইটা নিয়ে টেনশনে আছে। তো এই 4টা ভ্যাকসিন 6টা ডিজিজের এগেনস্টে আমরা ইপিআই তে কভার করে থাকি। এটা আগের কথা, নতুন কিন্তু আরো চেঞ্জ হয়েছে, এটা আমরা একটু দেখবো একটু পরে। তো এই 6টা তীর চিহ্ন দিয়ে এই 6টা ডিজিজ কে বোঝাচ্ছে। ওকে, এখন আসো কিছু হিস্ট্রি পড়ি। এখন আসো তোমাদেরকে একটু হিস্ট্রি জানাই। এই ইপিআই প্রোগ্রামটা, ইপিআই ফুল ফর্ম তো সবাই জানো নিশ্চয়ই। এই কেউ আছো যে ইপিআই ফুল ফর্ম জানো না? কেউ আছো এরকম? একটু বলতে দেখি, তাহলে আমাকে লিখে দিতে হবে। এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, রাইট? সবাই জানার কথা, এক্সপান্ডেড প্রোগ্রাম এন্ড ইমিউনাইজেশন। ইপিআই থেকে তো এটাই প্রথমে ধরবে যে ইপিআই মানে কি। সো এটা যদি না পারো তাহলে এত কথা পড়ে আর লাভ নাই, ওইখান থেকেই তোমাকে টাটা বাই বাই বলে দিবে। সো তো হিস্ট্রিটা হচ্ছে এপিআই প্রোগ্রামটা প্রথম ডাব্লিউএইচও লঞ্চ করে কত সালে? কি বলতে পারবা ডাব্লিউএইচও কত সালে এপিআই প্রোগ্রামটা লঞ্চ করে? এনি আইডিয়া? 1974 সালে। 1974, ভেরি গুড। 1974 বা 1974 সালে ডাব্লিউএইচও প্রথম এই ইপিআইটা লঞ্চ করে। আর বাংলাদেশে কখন আসে? বাংলাদেশে আমরা কখন ইপিআইটা শুরু করি? বাংলাদেশে শুরু করা হয় 7th এপ্রিল 1979। 7 এপ্রিল 1979 এই ডেটে আমরা হচ্ছে বাংলাদেশে ইপিআইটা লঞ্চ করি। ওকে, পরবর্তীতে এই ইপিআইটাকে আরেকটা নামে চেঞ্জ করা হয়েছে, সেটা হচ্ছে তোমার ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম। প্রথমে এটার নাম ইপিআই ছিল, পরবর্তীতে এটার নাম হয়ে গেছে ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম। ওকে, এবং বাংলাদেশে এই ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামে যুক্ত হয় 1985 সালে। 1985 সালে এসে বাংলাদেশ এই ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামে যুক্ত হয়। এখন এইটার সাথে পার্থক্য কি? ইপিআই এর সাথে এটার পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে যে ইপিআই তে আমরা দেখেছি 6টা ডিজিজের এগেনস্টে 4টা ভ্যাকসিনের কথা, কিন্তু ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামের এগেনস্টে আমরা 10টা ডিজিজের এগেনস্টে 7টা ভ্যাকসিনের কথা বলবো। 10টা ডিজিজের নামগুলো এখানে দেওয়া আছে: ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, পোলিও, মিজলস, টিভি, হেপাটাইটিস বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, নিউমোকক্কাল নিউমোনিয়া এবং হচ্ছে রুবেলা। এই 10টা ডিজিজের এগেনস্টে 7টা ভ্যাকসিন কি কি? বিসিজি, ডিপিটি, অপিভি, মিজলস, হেপাটাইটিস বি, টিটি এবং হচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি কন্টেইনিং পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। পেন্টাভ্যালেন্ট এটা 5টা এগেনস্টে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। ওকে, সো এটা হচ্ছে ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামের সাথে আমরা পেয়ে যাচ্ছি। এরপরে আসো আরেকটা কনসেপ্ট এখানে আছে, সেটা হচ্ছে ইপিআই প্লাস। ওকে, এটা হচ্ছে একটা স্পেশাল প্রোগ্রাম ইপিআই প্লাস। এটা হচ্ছে যখন ভ্যাকসিনেশন প্রোগ্রামটা হয় এর সাথে একটা এডিশনাল একটা স্পেশাল প্রোগ্রাম, এটাকে বলতে পারো এডিশনাল স্পেশাল প্রোগ্রাম। এখানে যেটা করা হয়
সেখানে ভ্যাকসিনেশন তো দেওয়া হচ্ছে, ভ্যাকসিন দেওয়া হচ্ছে, এর সাথে সাথে আরো কিছু সার্ভিস কল্পনা করা হয়েছিল, মানে ইনিশিয়েট করা হয়েছিল। যেমন হচ্ছে ভিটামিন এ সাপ্লিমেন্টেশন টু আন্ডার 5 ইয়ার্স, তারপর হচ্ছে অ্যান্টি হেলমিনথিক ড্রাগস টু দ্য চিলড্রেন, কৃমির ওষুধ দেওয়া বাচ্চাদেরকে, সেক্স এডুকেশন টু কাপলস, তারপর হচ্ছে অ্যাডভাইস অন ব্রেস্ট ফিডিং, ফ্যামিলি প্ল্যানিং অ্যাডভাইস। এই যে সার্ভিসগুলো, এগুলাও ইপিআই এর সাথে একটা এডিশনালি একটা স্পেশাল প্রোগ্রাম চিন্তা করা হয়েছিল, যেটাকে বলা হচ্ছে ইপিআই প্লাস। তাহলে যদি বলা হয় যে ইপিআই প্লাস এর মধ্যে কি কি সার্ভিস দেওয়া হয়, সেখানে বলতে হবে যে ভিটামিন এ সাপ্লিমেন্টেশন, তারপর হচ্ছে অ্যান্টি হেলমিনথিক ড্রাগস, তারপর এই যে আরো জিনিসগুলো আছে। তবে এর মধ্যে বাংলাদেশে কোনটা কোনটা হয়? বাংলাদেশে আসলে এই তিনটার কোনোটাই হয় না। সেক্স এডুকেশনও হয় না, ব্রেস্ট ফিডিং অ্যাডভাইসও হয় না, ফ্যামিলি প্ল্যানিং অ্যাডভাইসও হয় না। বাংলাদেশে যেটা হয় যে ভিটামিন এ সাপ্লিমেন্টেশনটা দেওয়া হয়, আর হচ্ছে কৃমির ওষুধ খাওয়ানো হয় বাচ্চাদেরকে। এই দুটো হচ্ছে বাংলাদেশে হয়, বাকি তিনটা হয় না। এপিআই প্লাস এর মধ্যে 5টা কন্টেন্ট আছে, এর মধ্যে আমরা দুইটা দেখলাম যেটা বাংলাদেশে হয়। আচ্ছা, এরপরে আসি ন্যাশনাল ইমিউনাইজেশন ডে। এটাই হচ্ছে সেই ভিটামিন এ বা পোলিও ভ্যাকসিন খাওয়ানোর আগে একটা বিটিভিতে একটা প্রতিদিন দেখাইতো, বিটিভিতে একটা অ্যাডভার্টাইজ দেখাইতো যে পোলিওর ভ্যাকসিন খাওয়ানো হবে এই দিনে এত তারিখে, এরকম একটা অ্যাডভার্টাইজ চলতো। তো ওটাকে ন্যাশনাল ইমিউনাইজেশন ডে হিসেবে এটাকে বলা যায় সাপ্লিমেন্টারি ভ্যাকসিন প্রোগ্রাম, সাপ্লিমেন্টারি ভ্যাকসিন প্রোগ্রাম। সো হোয়াট ইজ ন্যাশনাল ইমিউনাইজেশন ডে? এটা হচ্ছে এক ধরনের সাপ্লিমেন্টারি ভ্যাকসিন প্রোগ্রাম, যেখানে আগে পোলিও ভ্যাকসিন খাওয়ানো হতো, অরাল পোলিও ভ্যাকসিন 5 বছরের নিচে বাচ্চাদেরকে খাওয়ানো হতো। আচ্ছা, এখন আসি ইপিআই কাদেরকে দেওয়া হয়। আসলে ইপিআই এর যে ভ্যাকসিন গুলো আছে সেগুলো আসলে কাদের জন্য, মেইনলি কাদেরকে টার্গেট করে আমরা এই ইপিআই ভ্যাকসিন গুলো দিয়ে থাকি? আমাদের টার্গেট পপুলেশন কারা? দেখা যায় আমাদের টার্গেট পপুলেশন হচ্ছে অল চিলড্রেন 0 to 11 মান্থস, 0 থেকে 11 মাস বয়সী সকল বাচ্চা, 15 থেকে 18 মাস বয়সী সকল বাচ্চা, অল গার্লস অফ 15 ইয়ার্স, 15 বছরের সকল মেয়েরা, উইমেন্স অফ রিপ্রোডাক্টিভ এজ ইনক্লুডিং প্রেগনেন্ট উইমেন। সো প্রেগনেন্ট উইমেন সহ রিপ্রোডাক্টিভ এজের উইমেন, ওনাদেরকে চিন্তা করে ওনারাই হচ্ছে আমাদের ইপিআই এর টার্গেট পপুলেশন। ওকে, তাহলে এই কথাগুলো মনে রাখবা যে বাচ্চারা, তারপর 15 বছর বয়স পর্যন্ত মেয়েরা, এবং হচ্ছে প্রেগনেন্ট উইমেন বা প্রেগনেন্ট মাদারদেরকেও আমাদেরকে টিটেনাস ভ্যাকসিন দিতে হয়। তারপর মেয়েদেরকে কিন্তু টিটেনাস ভ্যাকসিন নিতে হয়। তোমরা আশা করি তোমরা সবাই অলরেডি ভ্যাকসিন নিয়েছো, যারা নাও নাই অবশ্যই টিটেনাস ভ্যাকসিনটা নিয়ে নিবা। আচ্ছা, এখন আসি তোমাদের যে এপিআই শিডিউল, এপিআই শিডিউলটা বলি। ইপিআই শিডিউল তোমাদের তো একদম ঠোঁটস্থ মুখস্থ করতে হবে, এটা সবাই জানো যে ইপিআই শিডিউল যেভাবে আছে সেইভাবে এখানে বাংলাটা আছে, কেউ চাইলে বাংলাটা পড়তে পারো, কেউ চাইলে ইংলিশটা পড়তে পারো, বাট এটা একদম মুখস্থ করতেই হবে। এখানে যতগুলো পয়েন্ট আছে সবগুলো একদম, বিসিজি কয়টা ডোজ, কখন দেওয়া হয়, কোন রুটে দেওয়া হয়, কোন সাইটে দেওয়া হয়, একদম সবগুলো পয়েন্ট ফার্স্ট টু লাস্ট মুখস্থ রাখতে হবে। পেন্টাভ্যালেন্টের মধ্যে কি কি আছে দেখো, পেন্টাভ্যালেন্টের মধ্যে ডিপিটি আছে, ডিপিটি মানে 3টা, ডিপথেরিয়া, পারটুসিস, টিটেনাস, হেপাটাইটিস বি আছে, আর হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি আছে। এটা ডোজ কয়টা? 3টা ডোজ, 6 উইক, 10th উইক এবং 14th উইকে দেওয়া হয়, 4 সপ্তাহ অন্তর অন্তর। আর হচ্ছে ইন্ট্রামাসকুলার দেওয়া হয়, এটা কোথায় দেওয়া হয়? আউটার পার্ট অফ মিড কোয়াড্রান্ট অফ লেফট থাই। আবার এটা দেখো আউটার পার্ট অফ মিড কোয়াড্রান্ট অফ রাইট থাই, মানে একটা দেওয়া হচ্ছে লেফট থাইতে, এটা দেওয়া হচ্ছে রাইট থাইতে। এটা মনে রাখবা, একটা লেফট থাই একটা রাইট থাইতে দেওয়া হয়। এটা আলাদা কোনো সিগনিফিকেন্স নাই যে লেফটে দিতে হবে রাইটে দিতে হবে, জাস্ট হচ্ছে মানে যেহেতু একই সপ্তাহে দেওয়া হয়, এটাও 6 উইকে দেওয়া হয়, এটাও 6 উইকে দেওয়া হয়, এই জন্য হচ্ছে এই পায়ে একটা ওই পায়ে আর একটা। এখন এটা লেফটে দিলে এটা রাইটে দিলেও হবে, এটা লেফটে দিলেও হবে, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে এই যে বিওপিবি, বিওপিবি মানে হচ্ছে বাইভ্যালেন্ট অরাল পোলিও ভ্যাকসিন, এটা হচ্ছে অরাল রুটে দেওয়া হয়। পিসিভি হচ্ছে নিউমোকক্কাল কনজুগেটেড ভ্যাকসিন, নিউমোকক্কাল নিউমোনিয়া এগেইনস্টে দেওয়া হচ্ছে। আইপিভি, আইপিভি হচ্ছে ইন্ট্রাভেনাস পোলিও ভ্যাকসিন, এটা ফ্র্যাকশনাল ডোজে দেওয়া হয়, 1/5 অফ ফুল ডোজ, দুইটা ডোজে দেওয়া হয় এবং 6th উইক এবং 14th উইকে দেওয়া হয়। এটা দেওয়া হয় কোথায়? রাইট আর্মে, আপার এন্ড আউটার সাইড অফ দ্য রাইট আর্ম, হাতে দেওয়া হয়। আর হচ্ছে এমআর ভ্যাকসিন, মিজলস রুবেলা এমআর ভ্যাকসিন, যেটা আগে এমএমআর ছিল, সেই এমএমআর থেকে এখন এটা এমআর ভ্যাকসিন বলা হয়। এটা 9 মাস এবং 15 মাস এই দুটো ডোজে দেওয়া হয়, সাবকিউটেনিয়াস দেওয়া হয় এবং আউটার পার্ট অফ মাইল্ড মিড কোয়াড্রান্ট অফ রাইট থাই, এটাও কিন্তু রাইট থাইতে দেওয়া হয়। এখানে বাংলাতে বলা আছে, কেউ চাইলে বাংলাটা করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু এই কথাগুলো পরীক্ষার হলে বলা যাবে না যে বাম পুরুর মধ্যভাগের বহিরাংশে, এরকম বলা যাবে না আর কি। আচ্ছা, এখানে দেখো একটা ইপিআই এর কার্ড আছে, যাদেরকে ইপিআই টিকা দেওয়া হয় তাদেরকে এরকম একটা কার্ড সাপ্লাই করা হয় বা কার্ড দেওয়া হয়। তো এই কার্ডের মধ্যে অনেকগুলো ইনফরমেশন আছে, অনেক সময় কার্ডে কি কি থাকে সেটা জিজ্ঞেস করা হয় যে কার্ডে কি কি আছে।
তো দেখো যে কার্ডের মধ্যে স্বাভাবিক যে ইনফরমেশন গুলো দরকার, রেজিস্ট্রেশন নাম্বার, নাম, জন্ম তারিখ, ঠিকানা, ফোন নাম্বার, এগুলো আছে, এগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এটা নিয়ে তেমন প্যারা নেই। আর কার্ডের ভিতরের দিকে কোন টিকা কবে দেওয়া হচ্ছে, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, এরকম এরকম ভাবে লেখা থাকে। এখানে ডেটটা দিয়ে দেয়, ডেটটা দিয়ে দেয়, যেদিন দেওয়া হচ্ছে ওই দিন ডেটটা দিয়ে দেয়, এবং সবগুলো টিকার নাম লেখা আছে। যেদিন যেটা দেওয়া হয় সেটা তারিখটা এখানে লিখে দেওয়া হয়, তার মানে বোঝা যায় যে এত তারিখে এটা নেওয়া হয়েছে। এটা হচ্ছে টিকা কার্ডের ভিতরের অংশ। আচ্ছা, এবার আসি প্রেগনেন্ট মাদারদের জন্য টিটেনাসের শিডিউল। প্রেগনেন্ট মাদার যারা আগে টিটেনাস নেন নাই তাদের জন্য টিটেনাসের শিডিউলটা একটু চেঞ্জ হয়েছে, তোমরা এখন এটা দেখবা। দেখো যে ডোজ 1টা কখন দেওয়া হচ্ছে, এট ফার্স্ট কন্ট্যাক্ট উইথ হেলথ ওয়ার্কার অর এজ আর্লি এজ পসিবল ইন প্রেগনেন্সি। যখন প্রেগনেন্সিতে প্রথম হেলথ ওয়ার্কারের সাথে দেখা হয় বা যখন ডাক্তারের কাছে যান, প্রথমবারই যদি আগে না দেওয়া থাকে তাহলে হচ্ছে ডোজ 1 নিয়ে নিতে হবে। এবং হচ্ছে এই ডোজ 1 নেওয়ার পরে 6 থেকে 8 সপ্তাহ পরে ডোজ 2 নিতে হবে। ঠিক আছে, 6 থেকে 12 মাস নেওয়ার ডোজ 2 এর 6 থেকে 12 মাস পরে ডোজ 3 নিতে হবে। ডোজ 3 এর 5 বছর পরে ডোজ 4 নিতে হবে। ঠিক আছে, এবং 10 বছর পরে ডোজ 4 এর 10 বছর পরে হচ্ছে ডোজ 5টা নিতে হবে। টিকা কার্ডে তো আইপিভি দেয়া নেই, ওপিভি, আইপিভি দেয়া নেই। আচ্ছা, আইপিভি কেন দেয়া নাই সেটা সেটা এই মুহূর্তে আমার জানা নাই এই কথা বলতে, তবে হয়তো সে কোনো একটা কারণ আছে, বাট এখন আমার জানা নেই আইপিভি কেন দেয়া নেই। তো আমরা বলছিলাম টিটেনাসের ডোজ দিয়ে, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এখানে খুবই সিম্পল কিছু ক্যালকুলেশন আছে, যে 6 থেকে 8 সপ্তাহ পরে ফার্স্ট ডোজে 6 থেকে 8 সপ্তাহ পরে ডোজ 2, তার 6 থেকে 12 মাস পরে ডোজ 3, 5 বছর পরে ডোজ 4 এবং 10 বছর পরে ডোজ 5টা নিতে হবে। ঠিক আছে, এবং যখন তুমি ডোজ 5টা নিয়ে নিবা তখন এটা তোমাকে একদম লঙ্গার, মানে যতদিন তোমার বাচ্চা নেওয়ার সামর্থ্য থাকবে, অল চাইল্ড বিয়ারিং এজ ইয়ার্স, ততদিন পর্যন্ত তোমাকে এটা ইমিউনিটি দিয়ে যাবে। ওকে, ফার্স্ট ডোজে আসলে কোনো ইমিউনিটি দিবে না। ঠিক আছে, ডোজ 2তে তোমাকে 1 থেকে 3 বছর ইমিউনিটি দিবে, ডোজ 3টা হচ্ছে অ্যাটলিস্ট 5 বছর, ডোজ 4তে 10 বছর, আর ডোজ 5টা নিয়ে নিলে তখন সেটা অনেক লম্বা টাইম তুমি ইমিউনিটি পাবে। ওকে, তো ইপিআই সম্পর্কে আমাদের পড়াশোনা শেষ। ওকে, ডোজ হ্যাঁ। যদি যে ডেটে দেওয়া হয় তার থেকে যদি 2-3 মাস লেট হয় তাহলে কি কোনো সমস্যা হবে? যত আর্লি নেওয়া যায় তত ভালো, তবে সমস্যা নেই। হ্যাঁ, পিসিভি মানে কি বললেন? পিসিভি ফুল মিনিংটা? পিসিভি, পিসিভি ভাই। বলছো? পিসিভি হচ্ছে নিউমোকক্কাল কনজুগেটেড ভ্যাকসিন, নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন। নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন এরকম। ওকে, আচ্ছা, আমাদের আজকে লাস্ট টপিক এটা হচ্ছে কোল্ড চেইন। আজকের লাস্ট টপিক হচ্ছে কোল্ড চেইন, এটা পড়লে আমাদের শেষ। তো কোল্ড চেইন হচ্ছে খুবই মজার একটা ব্যাপার। এটা একদম তোমরা যখন ফিল্ড ভিজিট বা আরএফএসসি-তে যাবা, বিশেষ করে আইপিএইচে যখন যাবা, ইনস্টিটিউট অফ পাবলিক হেলথে গেলে তোমরা এটা খুব ভালো করে সরেজমিনে দেখতে পারবা, মানে একদম বাস্তবে দেখতে পারবা এই কোল্ড চেইন জিনিসটা আসলে কি। আইপিএইচে গেলে এটা দেখা যায়। তো কোল্ড চেইন আসলে এই যে ভ্যাকসিনটা তৈরি করা হচ্ছে, তারপরে হচ্ছে এটাকে স্টোর করে রাখতে হয় একটা জায়গায়। ধরো হচ্ছে এখন যে করোনার ভ্যাকসিন গুলো তৈরি হচ্ছে কোথায়, এক একটা আমেরিকা তৈরি হচ্ছে, কোথাও কোনোটা চীনে তৈরি হচ্ছে, কোনোটা হচ্ছে ইন্ডিয়া তৈরি হচ্ছে। তো সেই ম্যানুফ্যাকচারার সাইট থেকে সেই ভ্যাকসিনটা কিন্তু একটা জায়গায় স্টোর করে রাখা হচ্ছে, তারপর সেটা বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে। নিয়ে আসার পরে বাংলাদেশের আরো প্রত্যন্ত অঞ্চল, এখন তো সবগুলো উপজেলা ইউনিয়নে এই ভ্যাকসিনটা দিয়ে দেওয়া হচ্ছে। এই যে পুরো প্রসেসটা, একটা ভ্যাকসিনকে স্টোর করে রাখা, তারপর হচ্ছে এটাকে ট্রান্সপোর্ট করে নিয়ে যাওয়া একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, এই যে পুরো প্রসেসটা, এটাকেই বলা হয় কোল্ড চেইন। ওকে, সো সিম্পলি বলতে গেলে যে একটা ভ্যাকসিন তার ম্যানুফ্যাকচার সাইট থেকে একদম ফিল্ড লেভেলে যাওয়া পর্যন্ত যে স্টেপগুলোর মধ্য দিয়ে সে অতিক্রম করে, সেইগুলাকে মানে সমষ্টিগতভাবে এগুলাকে বলা হয় কোল্ড চেইন। ওকে, সো কোল্ড চেইনের ডেফিনেশনটা কি, আমরা যদি ডেফিনেশনটা দেখি, ডেফিনেশনটা হচ্ছে এ সিস্টেম অফ স্টোরিং অ্যান্ড ট্রান্সপোর্টিং ভ্যাকসিন। সো দুটা কথা, স্টোরিং অ্যান্ড ট্রান্সপোর্টিং, দুটা কথা, এট দ্য রিকমেন্ডেড টেম্পারেচার। সো প্রত্যেকটা ভ্যাকসিনের জন্য কিন্তু টেম্পারেচারের একটা রিকমেন্ডেশন থাকে, যে এত থেকে এত টেম্পারেচার তোমাকে মেনটেন করতে হবে। তারপর হচ্ছে লাইট সেন্সিটিভ কিনা,
এটার ভায়ালটা কিরকম তৈরি করতে হবে, এগুলো আমরা দেখবো যে লাইট সেন্সিটিভ ভ্যাকসিন কোনগুলা, হট হিট সেন্সিটিভ ভ্যাকসিন কোনগুলা, কোল্ড সেন্সিটিভ ভ্যাকসিন কোনগুলা, এগুলোর নামগুলো জানতে হবে। তো at the recommended temperature range from the point of manufacture to point of use, from the point of manufacture to point of use. So ম্যানুফ্যাকচারের পয়েন্ট থেকে একদম ইউজ করা হবে যেখানে যেখানে আসলে ফিল্ড লেভেল ভ্যাকসিন দেওয়া হবে, ওইটুকু পর্যন্ত আমাদের যে প্রসেসটা লাগবে, যে সিস্টেমটা তৈরি দাঁড় করানো আছে, সেটাই হচ্ছে কোল্ড চেইন। ওকে, সো এখানে কি কি ধাপে যায় আসলে একটা ভ্যাকসিন, দেখো যে প্রথমে হচ্ছে ম্যানুফ্যাকচারার, তারপর সেখান থেকে যায় ডিস্ট্রিবিউটরের কাছে। ডিস্ট্রিবিউটর মানে হচ্ছে ধরো বাংলাদেশ, ধরো ম্যানুফ্যাকচার হচ্ছে চায়না, চায়না থেকে ডিস্ট্রিবিউটর হচ্ছে বাংলাদেশে আসছে। তারপর হচ্ছে ভ্যাকসিন ডিপো, বাংলাদেশের মধ্যে একটা জায়গায় ভ্যাকসিনটা এটা স্টোর করে রাখা হয়েছে ডিপোতে। তারপর সেখান থেকে চলে গেছে হচ্ছে প্রোভাইডার অফিসে, মানে হচ্ছে ধরো আমাদের মেডিকেল আসছে, এটা হচ্ছে প্রোভাইডার অফিস। তারপর হচ্ছে ক্লায়েন্ট, মানে আমাদের কাছে আসছে, আমরা হচ্ছে ক্লায়েন্ট। তো দেখো এখানে অনেকগুলো স্টেপ, এই সবগুলো স্টেপকে একসাথে আমরা বলছি হচ্ছে এই সিস্টেমটাকে বলছি কোল্ড চেইন। এখন এই কোল্ড চেইনটা কেন ইম্পর্টেন্ট, এই কোল্ড চেইনটা কেন ইম্পর্টেন্ট, দেখো যে এখানে অনেকগুলো পয়েন্ট আছে। ডিপো মানে হচ্ছে গুদাম ঘর বলতে পারো, গুদাম ঘর। ওকে, যেমন আমরা খাদ্য গুদামজাত করি না, গুদামে জমা করে রাখে না। তারপর হচ্ছে ধরো টার্মিনালের মধ্যে অনেকগুলো গাড়ি থাকে, ওইরকম ডেপো মানে একটা জায়গা বুঝি, স্টোরেজের জায়গা, বুঝছো, একটা স্টোর বলতে পারো, এটা হচ্ছে ডেপো। তারপর এখন হচ্ছে কোল্ড চেইনটা কেন ইম্পর্টেন্ট, এই এত প্রসেসের মধ্যে যাওয়ার সময় আমাদের কি কি রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হয়, কি কি এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রাখতে হয় ভ্যাকসিন গুলাকে, এগুলো কেন দরকার। তো প্রথম কথা হচ্ছে ভ্যাকসিন রিলেটেড কি কি সমস্যা হতে পারে। দেখো যে ভ্যাকসিন গুলো হচ্ছে বায়োলজিক্যাল প্রোডাক্টস, এগুলোর পোটেন্সি সময়ের সাথে সাথে কমতে থাকে। সো পোটেন্সিটা তোমাকে ধরে রাখার জন্য সেটাকে ওই অ্যাপ্রোপ্রিয়েট টেম্পারেচার, অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্টে এটাকে রাখতে হবে। তারপর দেখো প্রসেসটা ইরিভার্সিবল এন্ড অ্যাক্সেলারেটেড ইফ প্রপার স্টোরেজ কন্ডিশন আর নট অ্যাডহার্ড টু। যদি এটা প্রপারলি স্টোরেজ করা না হয় তাহলে এটা আলটিমেটলি ডেস্ট্রয় হয়ে যাবে এবং এটাকে আর রিভার্সিবল করা যাবে না, এটাকে আর আগের মতো অবস্থায় ফিরিয়ে আনা যাবে না। তারপরে এখানে প্রফেশনাল রেসপন্সিবিলিটি আছে, যে তুমি যেহেতু নিজেকে, তুমি যদি কি হও যে ভ্যাকসিন প্রোভাইডার হও, তাহলে তোমার একটা রেসপন্সিবিলিটি আছে যে ক্লায়েন্টকে তুমি যে ভ্যাকসিনটা দিচ্ছ সেটা অবশ্যই ইফেক্টিভ হবে, এবং সেটার ইফেক্টিভনেস ধরে রাখার জন্য তোমাকে অবশ্যই কোল্ড চেইনটা মেনটেন করতে হবে। আর আমরা যদি ক্লায়েন্ট হিসেবে চিন্তা করি তখন আমার একটা আস্থা আছে যে এই ভ্যাকসিনটা নিলে আমার দেহের জন্য ভালো হবে বা এটা আমার দেহের কাজ করবে, এই যে একটা রেসপন্সিবিলিটি, এটাও হচ্ছে একটা ব্যাপার, এর জন্য কোল্ড চেইন মেনটেন করতে হয়। তো দুই জায়গা থেকেই এটাকে বলা যায় যে দুই দিক থেকেই একটা রেসপন্সিবিলিটি মেনটেন করতে হয়। এনশিওরিং ম্যাক্সিমাম বেনিফিট ফ্রম ইমিউনাইজেশন, আমরা অবশ্যই চাইবো যে আমাদের ভ্যাকসিন থেকে অবশ্যই আমরা ম্যাক্সিমাম বেনিফিটটা পাই, ঠিক আছে, এবং ওয়াস্টেজটা যাতে কম হয়, তো এই জন্য আমাদেরকে কোল্ড চেইন মেনটেন করতে হবে। এছাড়া হচ্ছে যদি কোনো ভ্যাকসিনটা তার প্রপার টেম্পারেচারে মেনটেন করা না হয় তাহলে এটা লাইসেন্সিং কন্ডিশনটা, লাইসেন্স থাকে না, মানে এটা লাইসেন্স নষ্ট হয়ে যায়, মানে এক্সপায়ার্ড হয়ে যায়, প্রোডাক্টটা এক্সপায়ার্ড হয়ে যায়। সো অবশ্যই প্রোডাক্ট এক্সপায়ার্ড প্রোডাক্ট তো আমরা নিতে চাইবো না বা দিতে চাইবো না, এই জন্য অবশ্যই কোল্ড চেইন মেনটেন করতে হবে। সো এগুলো হচ্ছে কোল্ড চেইনের ইম্পর্টেন্স। আচ্ছা, কোল্ড চেইনের স্টোরেজের কি কি ইকুইপমেন্ট আছে। এখন দেখো দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে স্টোরেজ ইকুইপমেন্ট, একটা হচ্ছে ট্রান্সপোর্ট ইকুইপমেন্ট। ওকে, তো আমরা এখন পড়ছি স্টোরেজ ইকুইপমেন্ট, যেখানে জমা রাখা হয়, যেখানে ভ্যাকসিন জমা রাখা হয়। তো তিন ধরনের স্টোরেজ ইকুইপমেন্ট আছে, একটা হচ্ছে ওয়াক ইন কোল্ড রুম, এটা তোমরা আইপিএইচ এ দেখতে পাবে, আইপিএইচ এ আছে এটা ওয়াক ইন কোল্ড রুম। তারপর হচ্ছে ডিপ ফ্রিজার, ডিপ ফ্রিজার তো সবাই বোঝোই ডিপ ফ্রিজার কি জিনিস। আর একটা হচ্ছে আইসল্যান্ড রেফ্রিজারেটর, এটাও একটা স্টোরেজ ইকুইপমেন্ট, এটা হচ্ছে একটা রেফ্রিজারেটর। এটা সম্পর্কে আমরা চলো দেখি, সবগুলো সম্পর্কে আমরা দেখবো। সো এটা হচ্ছে একটা ওয়াক ইন কোল্ড রুম। ওকে, মানে এটা অনেক বড় থাকে এবং এখানের মধ্যে মোটামুটি বলতে পারো যে রিজিওনাল লেভেলে, এটা হচ্ছে রিজিওনাল লেভেলে ভ্যাকসিন গুলো রাখার জন্য ওয়াক ইন কোল্ড রুম গুলো ইউজ করা হয়। আর এটাতে স্টোরেজ আপ টু 3 মান্থস, 3 মাস পর্যন্ত এখানে ভ্যাকসিনটা স্টোর করে রাখা যায়। সো এটা বেশ বড় আকারের, যেখানে যেমন বাংলাদেশে আসার পরে ভ্যাকসিন গুলো যেখানে রাখা হয় সেটাই বলতে পারো যে ওয়াক ইন কোল্ড রুম। তারপর আসলে ডিপ ফ্রিজার, ডিপ ফ্রিজারটা কোথায় থাকে, এটা ডিস্ট্রিক্ট লেভেলে থাকে, মানে জেলা লেভেলে থাকে, এবং হচ্ছে পিএইচসি লেভেল মানে প্রাইমারি হেলথ সেন্টার বা প্রাইমারি হেলথ কেয়ার কমপ্লেক্স, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যেগুলা উপজেলা লেভেলে বা হচ্ছে ইউনিয়ন লেভেলে, সেখানের মধ্যে এই ডিপ ফ্রিজারগুলো থাকতে পারে। এখানে টেম্পারেচারটা -15 ডিগ্রি সেলসিয়াস থেকে -25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মেনটেন করা হয়। ওকে, এটা হচ্ছে ডিপ ফ্রিজারের এই দুটো কথা, যে কোথায় থাকে এবং কত টেম্পারেচারে থাকে, এইগুলো যদি তুমি মনে রাখতে পারো সেটাই দ্যাটস এনাফ। ওকে, আর কিছু লাগবে না এখান থেকে। আর সর্বশেষ হচ্ছে আইসল্যান্ড রেফ্রিজারেটর, এটাও ডিস্ট্রিক্ট এন্ড পিএসসি লেভেলে থাকে। এটা টেম্পারেচার হচ্ছে +2 থেকে +8 ডিগ্রি সেলসিয়াস, এই টেম্পারেচারটা এখানে মেনটেন করা হয়।
আর এটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটার ওপেনিংটা টপ থাকে, মানে টপ ওপেনার, উপর দিকে খুলতে হয়, যার কারণে এটা বাতাসটা ধরে রাখতে পারে। ঠিক আছে, টপ ওপেনার থাকার কারণে। আর সামনে থেকে যেগুলো আমরা খুলি ফ্রিজ গুলা, যেমন আমাদের বাসার যে ফ্রিজ গুলো সেগুলো কিন্তু আমরা সামনে থেকে খুলি। আর কিছু ফ্রিজ আছে যেগুলো উপর থেকে খুলতে হয়, তাই না? তো যেগুলো উপর থেকে খোলা হয় সেগুলো হচ্ছে ভালো বাতাস ধরে রাখতে পারে, যেগুলা সামনে থেকে খোলা হয় সেগুলোর থেকে। আচ্ছা, এখন আসি ওই যে আগে যেটা বলছিলাম যে কিছু ভ্যাকসিন আছে হিট সেন্সিটিভ, কিছু ভ্যাকসিন আছে কোল্ড সেন্সিটিভ। এখানে নামগুলো দেওয়া আছে দেখো। হিট সেন্সিটিভ ভ্যাকসিন কি কি আছে? ওপিভি, মিজলস, ডিপিটি, তারপর ইয়েলো ফিভার, তারপর বিসিজি, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, ডিটি। এইগুলো হচ্ছে কি সেন্সিটিভ টু হিট, আর এগুলো হচ্ছে সেন্সিটিভ টু কোল্ড। দেখো হেপাটাইটিস বি, তারপর ডিটিপি, টিটিপিটি, এগুলো হচ্ছে কি সেন্সিটিভ টু কোল্ড। ওকে, তো এইগুলো যখন আমরা ক্যারি করব তখন অবশ্যই খেয়াল রাখতে হবে যে এগুলা কি বেশি ঠান্ডার মধ্যে রাখতেছি কিনা বা বেশি গরমের মধ্যে রাখতেছি কিনা, এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর কিছু ভ্যাকসিন আছে লাইট সেন্সিটিভ, মানে লাইট আলো পড়লে সেগুলোর ভায়াবিলিটি নষ্ট হয়ে যায়। এরকম ভ্যাকসিন আছে বিসিজি, তারপর এমএমআর এবং হচ্ছে ভেরিসেলা। এগুলো হচ্ছে কি লাইট সেন্সিটিভ, এই জন্য এগুলোর যে ভায়ালটা, সেই ভায়ালটা হচ্ছে অ্যাম্বার দিয়ে তৈরি করা হবে, অ্যাম্বার কালার। ঠিক আছে, এগুলো হচ্ছে যাতে লাইটটা ভিতরে বেশি প্রবেশ করতে না পারে, এই জন্য অ্যাম্বার কালার ভায়াল ইউজ করা হয়। তো এটা হচ্ছে লাইট সেন্সিটিভ ভ্যাকসিনগুলোর ক্ষেত্রে। তো পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে অ্যাম্বার কালার ভায়াল কেন ইউজ করা হয়, তখন বলতে হবে যে লাইট সেন্সিটিভিটিটা রেজিস্ট করার জন্য বা রিডিউস করানোর জন্য। আচ্ছা, এরপর আসি যে আমরা এই টাইপিং মানে এই আইসল্যান্ড রেফ্রিজারেটরে আমরা কি কি করব কি করব না। ওকে, আমাদের যে আইসল্যান্ড রেফ্রিজারেটর আছে বা যে স্টোরেজ কম্পাউন্ড গুলো আছে আমাদের, ওয়াক ইন কোল্ড রুম বলো বা ডিপ ফ্রিজার বলো, এগুলোতে আমরা কি করব কি করব না। তো প্রথমে যদি বলি করব নাকি, অবশ্যই এখানে কোনো খাবার রাখা যাবে না, রাইট? যে ফ্রিজারে ভ্যাকসিন রাখা হয় সেই ফ্রিজারে কোনো খাবার রাখা যাবে না। ওকে, তারপর হচ্ছে সেই ফ্রিজারটা কোনো সানলাইটে রাখা যাবে না। ফার্স্টে হচ্ছে ডোন্ট, যদি আমরা বলি ডোন্টের মধ্যে অবশ্যই হচ্ছে ফুড রাখা যাবে না। তারপর হচ্ছে ডিরেক্ট সানলাইটে রাখা যাবে না, ফ্রিজারটা ডিরেক্ট সানলাইটে রাখা যাবে না। তারপর যেটা করতে হবে, পিএইচসি লেভেলে মানে প্রাইমারি হেলথ কেয়ার লেভেলে অবশ্যই গ্রেটার দেন 1 মান্থ, 1 মাসের বেশি ভ্যাকসিন স্টোর করে রাখা যাবে না। ঠিক আছে, 1 মাসের বেশি ভ্যাকসিন স্টোর করে রাখা যাবে না। তারপর হচ্ছে কোনো কন্টেইনারের মধ্যে, প্লাস্টিক কন্টেইনারের মধ্যে ভ্যাকসিন রাখা যাবে না, প্লাস্টিক কন্টেইনার ইউজ করা যাবে না। হ্যাঁ, এবং হচ্ছে অবশ্যই ফ্রিজের ওয়াল থেকে, ফ্রিজের যে ওয়াল আছে সেই ওয়াল থেকে ভ্যাকসিনটাকে দূরে রাখতে হবে, ওয়াল থেকে দূরে রাখতে হবে। ঠিক আছে, ওয়ালের কাছাকাছি রাখা যাবে না। আর ডোজ কি কি আছে, কি কি করতে হবে, অবশ্যই একটা ডেডিকেটেড ভ্যাকসিন ফ্রিজ, ডেডিকেটেড ভ্যাকসিন ফ্রিজ মানে এটা শুধুমাত্র ভ্যাকসিনের জন্য, আর কোনো কাজে এটা ইউজ করা যাবে না। তারপর হচ্ছে সেফগার্ড ইলেকট্রিক সাপ্লাই, অবশ্যই ইলেকট্রিক সাপ্লাইতে তোমার অবশ্যই সেফ থাকতে হবে। আচ্ছা, ইলেকট্রিক সাপ্লাই সেফ থাকতে হবে এবং কন্টিনিউয়াস থাকতে হবে, কন্টিনিউয়াস, এই কথাটা মনে রাখবা, কন্টিনিউয়াস ইলেকট্রিক সাপ্লাই রাখতে হবে। তারপর কি করতে হবে, অবশ্যই ফ্রিজারটা 50%-এর বেশি রাখা যাবে না, 50% ফুল, এর কম রাখতে হবে, লেস দেন 50% ফুল। ওকে, লেস দেন 50%, এর বেশি ফুল রাখা যাবে না। তারপর হচ্ছে অবশ্যই লেবেলিং করতে হবে, ক্লিয়ারলি লেবেলড বাস্কেটের মধ্যে আমাদেরকে ভ্যাকসিনটা রাখতে হবে, ক্লিয়ারলি লেবেলিং করতে হবে। তারপর কি করতে হবে, টাইপ অনুযায়ী ভ্যাকসিনকে গ্রুপিং করে রাখতে হবে, টাইপ অনুযায়ী গ্রুপিং করতে হবে, তাহলে গ্রুপিং অ্যাকর্ডিং টু টাইপ, গ্রুপিং অ্যাকর্ডিং টু টাইপ, মানে একই গ্রুপের ভ্যাকসিন গুলো এক গ্রুপে রাখতে হবে। তারপর হচ্ছে ফ্রিজটাকে অবশ্যই ক্যালিব্রেট করতে হবে রেগুলারলি, ফ্রিজটাকে সবকিছু ঠিকঠাক আছে কিনা, তার তোমার যে টেম্পারেচার রাখছো সেই টেম্পারেচারটা আসলে এই টেম্পারেচার মেনটেন করছে কিনা এটাকে চেক করতে হবে, ফ্রিজ চেক করতে হবে। তারপর হচ্ছে ব্যাকআপ ফ্যাসিলিটি অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে যে যদি কোনো সমস্যা হয় তাহলে কি কি ব্যাকআপ ফ্যাসিলিটি তোমার কাছে আছে। সো এইগুলো হচ্ছে ডোজ এন্ড ডোন্টস, তোমাদের বই আছে এগুলা, বই থেকে তোমরা দেখে নিতে পারবে। এগুলো হচ্ছে ডোজ এন্ড ডোন্টস অফ স্টোরেজ। এরপর আসি আমরা ট্রান্সপোর্ট ইকুইপমেন্ট, কি কি ট্রান্সপোর্ট ইকুইপমেন্ট আছে, মানে এখন হচ্ছে ভ্যাকসিনটা আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাব তখন আমাদেরকে কি কি ইকুইপমেন্ট ইউজ করতে হবে ট্রান্সপোর্ট করার জন্য। দেখো এখানে 3 ধরনের ইকুইপমেন্ট আছে, একটা হচ্ছে কোল্ড বক্স, তারপর আছে ভ্যাকসিন ক্যারিয়ার এবং আছে ডে ক্যারিয়ার। তো তিনটার মধ্যে পার্থক্য কি, দেখো যে কোল্ড বক্সটা এটাও তো ট্রান্সপোর্টের জন্য ইউজ করা হয়, বাট এটা একটু সাইজে বড়। ঠিক আছে, এটা একটু সাইজে বড়, যখন বড় আকারের ভ্যাকসিন ধরা হচ্ছে ঢাকা থেকে একটা বিভাগীয় শহরে নিয়ে যাওয়া হচ্ছে তখন এই কোল্ড বক্সটা ইউজ করা হয়।
এখানে একটু বড় টাইপ, একটা বড় সাইজ বেশি ভ্যাকসিন রাখা যায়। আচ্ছা, তারপরে আসে ভ্যাকসিন ক্যারিয়ার। এখানে হচ্ছে ওখান থেকে একটু ছোট, একটু স্মল কোয়ান্টিটি, 16 থেকে 20টা ভায়াল। এখন ধরো হচ্ছে একটা বিভাগীয় শহর থেকে একটা উপজেলাতে বা জেলাতে নিয়ে যাওয়া হচ্ছে, ওই রকম সিচুয়েশনে এই ভ্যাকসিন ক্যারিয়ার ইউজ করা হয়। দেখা যায় ফর আউটরিচ সেশনস, এখানে 4টা আইসপ্যাক ইউজ করা যায়, 4টা আইসপ্যাক ইউজ করা যায়। তো এরপরে যখন তুমি হচ্ছে উপজেলা থেকে একদম ফিল্ড পর্যায়ে নিয়ে যাচ্ছ, তখন সেখানে ডে ক্যারিয়ারটা ইউজ করতে করা হয়। ডে ক্যারিয়ারটা হচ্ছে আরো স্মল কোয়ান্টিটি, এখানে 2 থেকে 3টা বা 4টা ধরো এরকম ভ্যাকসিন ইউজ করা হয়, ভেরি স্মল কোয়ান্টিটি। ফর এ নিয়ার বাই সেশন, মানে একদম কাছাকাছি একটা সেশন যাচ্ছ তুমি, ওখানে হচ্ছে ডে ক্যারিয়ারটা ইউজ করা হয়। এখানে 2টা আইসপেক ইউজ করা হয়, যেখানে এখানে ছিল 4টা আইসপেক, এখানে 2টা আইসপেক ইউজ করা হয়। আর অবশ্যই 2 ঘন্টার জন্য, ফর অনলি 2 আওয়ার্স পিরিয়ড, 2 ঘন্টার বেশি অবশ্যই ডে ক্যারিয়ারে ভ্যাকসিন রাখা যাবে না। ঠিক আছে, এইগুলো হচ্ছে ট্রান্সপোর্ট ইকুইপমেন্ট। কি কি নামগুলা? কোল্ডভক্স, ভ্যাকসিন ক্যারিয়ার, ডে ক্যারিয়ার। এগুলো সম্পর্কে এতটুকু জানলেই। আচ্ছা, এরপরে আসি হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক, ভ্যাকসিন ভায়াল মনিটর। ভ্যাকসিন ভায়াল মনিটর ব্যাপারটা কি আসলে? আমরা যে ভায়ালের মধ্যে ভ্যাকসিনটা রাখছি, ভায়াল বলতে বোঝায় এরকম, আগে যেরকম বলেছিলাম যে এগুলো হচ্ছে ভায়াল। তো এই ভায়ালের মধ্যে ভ্যাকসিনটার হিট সেন্সিটিভিটি কতটুকু হয়েছে সেটা বোঝার জন্য, ওকে, আবার বলছি, হিট সেন্সিটিভিটি কতটুকু তার এই ভায়ালের উপর পড়েছে, কতটুকু হিট পড়েছে সেটা বোঝার জন্য আমরা একটা মনিটরিং প্রসেস অ্যাপ্লাই করি। এটাকে বলা হয় ভ্যাকসিন ভায়াল মনিটর বা VVM। এটার জন্য আমরা যেটা করি, আমরা হচ্ছে একটা লেভেল দিয়ে দিই। ঠিক আছে, একটা লেবেলিং করি। দেখো যে ভ্যাকসিনের বাইরে কি, দেখো একটা স্কোয়ার শেপ একটা লেবেলিং দেওয়া আছে। ওকে, একটা লেবেলিং দেওয়া আছে। তো এই স্কোয়ার পোর্শনটা, সার্কুলার যে পার্টটা, সেটা যদি ভায়োলেট থাকে, স্কোয়ার পোর্শন হচ্ছে সার্কুলার পার্টটা, বাইরের দিকে সার্কুলার পার্টটা, এটা যদি ভায়োলেট থাকে তাহলে বুঝতে হবে যে ভ্যাকসিনটা এখনো ভালো আছে, খুব বেশি এখনো কি হয় নাই। ঠিক আছে, এখনো তেমন একটা সমস্যা হয় নাই। তারপর দেখো যে যখন টাইম যাবে, যখন টাইম যাইতে থাকবে, তখন দেখো যে আস্তে আস্তে এটা কমতে থাকবে। হচ্ছে ইনার স্কোয়ারটা স্টিল লাইটার দেন আউটার সার্কেল, ইনার সার্কেলটা এখনো লাইটার আছে, এখানে অনেক বেশি লাইটার। ওকে, ইনার সার্কেলটা অনেক বেশি লাইটার, অনেক বেশি ব্রাইট। যখন সময় যাবে তখন আস্তে আস্তে এই ব্রাইটনেসটা কমে যাবে বা বাইরের ব্রাইটনেসটা বেড়ে যাবে, তখন এটা কাছাকাছি চলে আসবে। মানে একটা টাইমে গিয়ে দেখো যে দেখাই যাচ্ছে না, আলাদা করা যাচ্ছে না, এটা একদম মিশে গেছে, এবং একটা টাইমে গিয়ে এটা কালো হয়ে যাবে। তো 4টা কন্ডিশন হতে পারে একটা ভ্যাকসিন ভায়ালের। যখন ভালো অবস্থায় আছে তখন এটা এরকম কন্ডিশন দেখা যাবে, তখন এরকম কন্ডিশন দেখা যাবে। তারপর যখন একটু লাইট হিট সেন্সিটিভ হয়েছে তখন সেটা এরকম হয়েছে। যখন একদম মিশে যাবে তখন থেকে এটাকে আর ইউজ করা যাবে না, এটাকে ডিসকার্ড করে দিতে হবে। ঠিক আছে, যখন ইনার স্কোয়ার ম্যাচেস কালার অফ দ্য আউটার সার্কেল, ডু নট ইউজ দ্য ভ্যাকসিন, ইনফর্ম ইউর সুপারভাইজার। এবং যখন বিয়ন্ড দ্য ডিসকার্ড টাইম, তাহলেও তখনও ইউজ করা যাবে না। এই দুটো কন্ডিশনে ভ্যাকসিন ইউজ করা যাবে না, এই দুটাতেও ইউজ করা যেতে পারে। এই যে দেখো এখানে 4টা কন্ডিশন দেওয়া আছে, এখানে খুবই ভালো অবস্থায় আছে, এখানে একটু মিশে গেছে, এখানে তো একদমই প্রায় কাছাকাছি চলে আসছে, এবং এখানে একদম কালো হয়ে গেছে। তো এটা ইউজ করাই যাবে না, এটাও ইউজ করা যাবে না। এটা ইউজ করা যেতে পারে, এটা ইউজ করা যেতে পারে। এটা ছিল ভ্যাকসিন ভায়াল মনিটর। ওকে, তো আমার কথাবার্তা শেষের দিকে। দ্যাট ওয়াজ অল ফর টুডেজ লেসন। যারা এতক্ষণ ছিল আমার সাথে, সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য, আমার কথা শোনার জন্য। আশা করি তোমাদের একটু হইলেও ক্লিয়ার হয়েছে ব্যাপারগুলো, বুঝাতে পেরেছি। তো কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা মনে হয় শেষ করতে পারি, বা কোনো টপিক যদি রিপিট করতে হয় তাহলে বলবো, আবার বলে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।